মালো মাঝি লজি বললো বই নামি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে মালো মাঝি লজি ও বললো বই নামি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে তুহি রে तेरे बिना मैं कैसे जीऊं आजा रे यूं ही तारे पाना तू मुझको ওয়েলকাম টু তারাবেলা। দর্শক বুঝতেই পারছেন যে আজ তারাবেলা স্টুডিওতে কে রয়েছে, আপনাদের পছন্দের একজন মানুষ। সবে পা রেখেছেন তারুণ্যে, ঝাঁকড়া চুল বেঁধে রাখেন অধিকাংশ সময়, ছিমছাম গরম দৃষ্টিকারী সহসায়, বাঁকা দাঁতের হাসিতে বিনয়ী ভাবটাই প্রকাশ পায়। চলনে যেমন বলনেও তেমন, আর সুরে তো পাঁজর খোলায় হৃদয় মেলে ধরা। বাউল ভুবনের প্রায় পূর্ণ শিল্পী তিনি। গান করছেন বাংলাদেশের বিখ্যাত পালা শিল্পীদের সঙ্গেও। বয়সের যে ফ্রেম তা ছাপিয়ে গেছেন সুরের ফ্রেমে। আলো ছড়াচ্ছেন সুফি, উর্দু, হিন্দি, গজল, কাওয়ালি গানে। সুর সাধনায় যে সফল হওয়া যায় তার প্রমাণ দিচ্ছেন সাগর দেওয়ান। তার এই পথ চলার গল্প জানতে এবং জানাতে তারাবেলা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। সঙ্গে আছে আমি তমা রশিদ। স্বাগত জানাচ্ছি বিডি বাজেট বিউটি প্রেজেন্টস তারাবেলার এই আয়োজনে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মালিকের ইচ্ছা অনেক ভালো আছে, আশা করি আপনি ভালো আছেন। অবশ্যই আমি খুব ভালো আছি, এবং যেই প্রশংসাটুকু করেছি আসলে সেই প্রশংসাটুকু আপনার জন্যই। আপনি এটা অনেক শুকরিয়া। আজকে আপনার যে আউটফিটটা, একটা ব্ল্যাক একদম সিম্পল পাঞ্জাবি সাথে একটা অফ হোয়াইট প্যান্ট, মানে খুব সুন্দর একটা ক্লাসি অ্যাট দ্য সেম টাইম খুব সিম্পল একটা লুক। সো এই লুকটা আজকে ক্রিয়েট করার কোনো স্পেশাল কারণ? না, আজকে ক্রিয়েট করার স্পেশাল কোনো কারণ নাই। আমাকে বলা হয়েছিল যে ব্ল্যাক পাঞ্জাবি যেন আমি পরি। আচ্ছা, সেই জন্য হচ্ছে ব্ল্যাক। আর আমি এমনিতে অনেক বেশি হোয়াইট অ্যান্ড ব্ল্যাকটাই আমার পছন্দ সবসময় বেশি। আর আমি আমার ছোট থেকেই আমাকে সবসময় বাবা মা ভাই বোনেরা সবসময় বেশি হোয়াইটটাই পরাতেন। হোয়াইট, অফ হোয়াইট, তারপর হচ্ছে ব্ল্যাক, আর হচ্ছে ব্রাউন, এই সমস্ত কালারের মধ্যে আমি সবসময় ছিলাম। সেটা নতুন না আমার জন্য, ছোট থেকেই পরে আসছি। সো খুব ডিফারেন্ট কালারগুলো কখনো ট্রাই করা হয়নি? খুব বেশি না। ওকে, সো জানবো আসলে কি কি আছে আপনার ওয়ার্ড্রোবে। আমরা আমাদের এই অনুষ্ঠানটি কয়েকটি সেগমেন্টে ভাগ করেছি। প্রথম সেগমেন্টে চলে যায়। অবশ্যই। প্রিয় দর্শক, চলে যাচ্ছি আমাদের প্রথম সেগমেন্ট ওয়ার্ড্রোবে, যেখানে জানবো আমাদের আজকের অতিথি ওয়ার্ড্রোবে কি কি রয়েছে। বলছিলেন যে খুব বেশি একটা কালার নিয়ে কখনোই খেলা করা হয়নি ড্রেসের ক্ষেত্রে। সো কি কি কালারের, এই কালারগুলো ছাড়া আর কি কি কালার আছে একটু অড কালারের মধ্যে? হোয়াইট, ব্ল্যাক, ব্রাউন, তারপর অফ হোয়াইট, দেন হচ্ছে কিছুটা আছে হচ্ছে আপনার ইয়েলো, মেরুন আছে। মেরুনটা আমার অনেক পছন্দের, মেরুন আছে। আর আমার আসলে ওয়ার্ড্রোবে তেমন কিছু নাই, পাঞ্জাবির কালেকশনটাই বেশি, যেহেতু আমি পাঞ্জাবি সবসময় বেশি ইউজ করি। পাঞ্জাবির কালেকশনটাই অনেক বেশি আছে। কতগুলো আছে সেটা তো গুনতে হবে, আসলে গুনে বলতে হবে কতগুলো। অনেক বেশি থাকে না যে 100-র মতো? না, অনেক বেশি নাই ভাই, অনেক বেশি নাই, মানে মাঝামাঝি একটা অবস্থানে আছে। আচ্ছা, মাঝামাঝি 50 60 ধরতে পারেন। হ্যাঁ, ধরতে পারেন। 50 থেকে 100-র ভেতরে কিছু একটা। ওকে, কাউন্ট করতে হবে নেক্সট টাইম থেকে, তাহলে আমরা জানতে পারবো। পোশাকের ক্ষেত্রে কোনটা পছন্দ করেন, ব্র্যান্ড না নন ব্র্যান্ডও চলে যায়? আমি আসলে এত বেশি ব্র্যান্ড ইউজ করি না, সবসময় নর্মালি থাকি, আর নন ব্র্যান্ডটাই ইউজ করি বেশি। আচ্ছা, আমি তো আসলে ধরেন পাঞ্জাবি কোনো ব্র্যান্ড থেকে কিনে পড়ি না কখনোই, কারণ হচ্ছে আমার পাঞ্জাবি যা সব হাতে মেকিং করা। ওকে, সো কাপড় কেনা একদম টেইলার দিয়ে? একদম পুরোপুরি। আমি অবশ্য সিল্ক অনেক বেশি পছন্দ করি। ওকে, আমাদের রাজশাহী যে সিল্ক আছে, মানে বলাকা সিল্ক বা ধুবিয়ান সিল্ক, ইন্ডিয়ান সিল্ক আছে, সিল্কটা অনেক বেশি পছন্দ করি। সো সিল্কের পাঞ্জাবিটা একটু বেশি পরা হয়। আর এর বাইরে তো আছে যা কটন, সুতি যা আছে সব হচ্ছে একদম মাপ দিয়ে ফিটেড পরা। আর হ্যাঁ, আরেকটা কথা বলিনি, এর মানে এই না যে কেউ গিফট দিলে আমি সেই পাঞ্জাবি দিই। এর মানে এটা না, কেউ যদি গিফট দেয় ব্র্যান্ডের, অবশ্যই আমি নেই, ব্র্যান্ডের বাইরে হলে কোনো সমস্যা নেই। যে যেটা পারে অবশ্যই গিফট দেন, আমি গিফট অনেক পছন্দ করি। ওকে, সো আপনাকে আসলে আপনার কাছে আসতে হলে, আপনাকে মানে আপনার চোখে ভালো সাজতে হলে পাঞ্জাবি গিফট দিতে হবে, তা বলতে পারেন এক প্রকার।
আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এভাবে যে আপনি গিফট ছাড়া ব্র্যান্ড পরেন না। না। ওকে ওকে, সো এই যে পাঞ্জাবির মধ্যে আপনার বিভিন্ন ফেব্রিক্সের পাঞ্জাবির মধ্যে সিল্কটা একটু বেশি পছন্দের, সো কমফোর্ট আর গুড লুকিং এর যখন ব্যাপারটা আসে তখন কোনটাকে প্রেফার করেন? তখন অবশ্যই কটন। ওকে, মানে কমফোর্ট প্রেফার করেন রাদার দ্যান গুড লুকিং। ওকে, পারফিউম পছন্দ করেন? হ্যাঁ। ওটা কি গিফটের নাকি? না, পারফিউম পছন্দ বলতে হচ্ছে আমি প্রাডাটা ইউজ করি। ওকে, প্রাডা এন্ড হচ্ছে কোকো শ্যানেলটা মাঝে মাঝে, খুব বেশি না, যদি সেটা গিফট করে কেউ। ওকে ওকে, আর নিজে থেকে হচ্ছে প্রাডাটা অনেক বেশি পছন্দ করি, লাইক করি। আর প্যারিসের কিছু পারফিউম আছে যেগুলো আমার অনেক বেশি পছন্দের, তো সেগুলো হচ্ছে ফ্রেন্ডরা যখন আসে দেশের বাইরে থেকে, দেন হচ্ছে তারা নিয়ে আসে, আমি সেগুলো ইউজ করি, আমার কিনে নিতে হয় না। ওকে, তো আপনি বলছেন যে মানে পারফিউমও গিফটটা পছন্দ করেন, ব্র্যান্ডেড পাঞ্জাবিটাও গিফটের পছন্দ করেন, আমি সমস্ত কিছুই গিফটের সব পছন্দ করেন। তো এই গিফটটা আসলে কে দিলে বেশি পছন্দ করেন? ফিমেল পারসন দিলে বেশি পছন্দ করেন না মেল পারসন দিলে বেশি পছন্দ করেন? দুটোই বেস্ট। দুটোই বেস্ট। ইয়েস, আসলে আমি আমার লাইফে ফিমেল বা মেলদের কাছ থেকে বেশি গিফট পাইছি ফিমেলদের কাছ, কারণ ফিমেলদের সাথে এত বেশি একটা মেশা হয় না আমার। যদিও ফিমেলদের জন্য দেয় না। না, আমি যদি না মিশি তো কিভাবে দিবে আমাকে? আচ্ছা, আপনার ওয়ার্ড্রোবে এমন কোনো গিফট আছে যেটা একজন ফিমেল দিয়েছে? হ্যাঁ, অবশ্যই আছে। কি সেটা? পাঞ্জাবি আছে অবশ্যই। আর কি কি আছে? পাঞ্জাবি আছে, ঘড়ি আছে। ঘড়ি? হ্যাঁ, ঘড়ি পছন্দ করেন নিশ্চয়ই, আজকে পড়েছেন। অবশ্যই অবশ্যই ঘড়ি পছন্দ করি। পারফিউম আছে। ওকে, তারপর হচ্ছে চেইন আছে। চেইন ফিমেল দিয়েছে স্বর্ণের? ইয়েস, হ্যাঁ। তারপরে হচ্ছে আমি তো হাতে সব সময় একটা না একটা কিছু ইউজ করি, এগুলোও গিফট আছে আমার। ওকে, তো এগুলো কি তুলে রাখেন না ইউজও করেন? ইউজ করি, অবশ্যই ইউজ করি। কেন তুলে রাখবো? তুলে রাখার জন্য তো গিফট দেয় না মানুষ আমাকে। ওকে, সো ঘড়ির ক্ষেত্রে কেমন কালেকশন আছে আপনার? ঘড়ির ক্ষেত্রে খুব বেশি কালেকশন নাই, তবে মোটামুটি যা আছে আমার জন্য ইনাফ। কয়টা আছে? কয়টা আছে? হবে 10টার মতো, খুব বেশি না। হ্যাঁ, আর 10টার মতো হবে। 8-10টা ঘড়ি আছে। আছে। সো পছন্দের ব্র্যান্ড কি ওয়াচের ক্ষেত্রে? ওয়াচের ক্ষেত্রে আমি রোলেক্স পর্যন্ত যাইনি এখনো। কেউ গিফট দিতে পারে? হ্যাঁ, সেটা অন দ্য ওয়ে। অন দ্য ওয়ে? অন দ্য ওয়ে, মানে কেউ কি বলেছে যে রোলেক্স গিফট পাঠাচ্ছি? সেটা হয়ে গেছে অলরেডি। আচ্ছা, হয়ে গেছে। হ্যাঁ, গিফট কেনা হয়ে গেছে। তো এটা কে পাঠাচ্ছে? এটা আমার ফ্রেন্ড। মেয়ে ফ্রেন্ড না ছেলে ফ্রেন্ড? ছেলে ফ্রেন্ড। ওকে, সো আমরা আশা ভেঙে দিলাম। না, আমার ছেলে ফ্রেন্ডরা হচ্ছে আমার প্রতি আমাকে অনেক বেশি ভালোবাসে, আমার যারা ছেলে বন্ধুরা আছে। আর বেশিরভাগই দেশের বাইরে থাকে, দেশে অনেকে আছে, দেশের বাইরে থাকে অনেকে। তো দেশের বাইরে থেকে ওরা যখনই আসে দেশে, তখনই আমাকে খুব বেশি পেরেশান করে গিফটের জন্য, যে তোর কি দরকার বা তোমার কি দরকার বা আপনার কি দরকার সেটা বলেন, আমরা এনে দেবো। সেই আর কি। এমনিতে আমি বাসাতে কোয়ার্চের ঘড়ি পরি, টাইটানের ঘড়ি অনেক বেশি পছন্দ আমার। আর রোলেক্স যদি বলেন, যে রোলেক্স থেকে আমার বেশি আমি পছন্দ করি টাইটান, নট রোলেক্স। আচ্ছা, সবসময় রোলেক্সটা একটু আমি লেদার ঘড়িটা একটু বেশি পছন্দ করি চেন ঘড়ি থেকে। তো আপনি একটা কথা শুরুতে বললেন যে পাঞ্জাবি অলওয়েজ আপনি ফেব্রিক্সটা কালেক্ট করেন, সিল্কটা আপনার একটু বেশি পছন্দের, নিজে একটু টেলারকে দিয়ে স্টিচ করান, মাঝে মধ্যে ডিজাইনও তো করিয়ে নেন যদি ডিজাইন থাকে। এইসব ডিজাইন করাগুলো তো একটু হ্যাসেলও প্লাস একটু খুঁজতেও হয়, খরচও হয়। সো সাধারণত এইসব ডিজাইন কিভাবে সিলেক্ট করেন, কোথায় যে টেলারিংটা করেন বা কেমন খরচ পড়ে? আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে আমার হেল্প সবসময় আমার বড় ভাই করে। ওকে, আমার বড় ভাই হচ্ছে আমার মানে যত কস্টিউম আছে এই সমস্ত কিছু চুজে হচ্ছে মেইন আমার ইমিডিয়েট বড়, যে ওর নাম হচ্ছে তারেক দেওয়ান। তো ওই সবসময় আসলে কি পরলে আমাকে ভালো লাগবে, কোনটা ভালো হচ্ছে, এই পাঞ্জাবিটাতে এই সুতোর একটু কাজ করলে ভালো লাগবে, এই করলে ভালো লাগবে, সেই করলে ভালো লাগবে, ওই করে এগুলো। তো আমি এটা খুব বেশি এটা দেখি না, ওই দেখে। ওকে, সো বড় ভাই থাকা একটা ব্লেসিং অনেক বেশি। আমি আসলে আমার ভাই বোনের কথা যদি বলেন, আমার বড় বোন আমার লাইফের সবচেয়ে বড় সাপোর্টার তারা। গ্রেট। এই যে আপনি বললেন যে নন ব্র্যান্ড আপনি ইজিলি ক্যারি করছেন, সো নিউ মার্কেটে যাওয়া হয়? অবশ্যই, কেন নয়। আমি কিছুদিন আগেও নিউ মার্কেট আসছি, এসে হচ্ছে আমি হচ্ছে আমার জন্য কিছু প্যান্ট কিনছি, ওকে, কিছু টি শার্ট কিনছি, শার্ট কিনছি নিউ মার্কেট থেকে। আমি একদমই নর্মাল। আমি ওই যে কি বলে খুব বেশি মানে ব্র্যান্ডিং, খুব বেশি ব্র্যান্ডের দিকে না। আমার কথা হচ্ছে যে মানে আমি যেটা চুজ করতেছি সেটা আমাকে ভালো লাগতেছে কিনা, এটা হচ্ছে আমার মেইন ব্যাপার, যে এটা কেমন লাগতেছে আমাকে। সেটা ব্র্যান্ড হোক নন ব্র্যান্ড হোক
কিছু যায় আসে না। তো মাসে কয়বার নিউ মার্কেটে আসেন বা মাসে কয়বার শপিং করেন? নো, আমি মাসে শপিং আসি না। ওকে, তাহলে বছরে? বছরে না, আমি আসি শপিং এ আসি ধরেন 3 মাস 2 মাসে একবার আসি। ওকে, আমি ভাবছিলাম আপনি বলবেন সপ্তাহে আসি। নো, এত বেশি না, খুব বেশি না। সো 3 মাস পর এসে আসলে 3 মাসের মতো নিয়ে চলে যান, হ্যাঁ, একদম। অনেক বেশি করে। একদম নট আ শপাহলিক পারসন না আপনি এরকম। No. যাক, আমাদের জন্য এটা একটা ব্যাড লাক। না, আমি আসলে সবসময় যে সিম্পলিটিটাকে বেশি প্রাধান্য দিই, যে আমি যতটা নর্মাল থাকবো, যতটা সিম্পল থাকবো, আমার মনে হয় যে এটাই মানে উপরওয়ালার এটা পছন্দ অনেক বেশি। আপনি বেশি বেশি শপিং এ আসলে আমরা আপনাকে বেশি বেশি রাস্তায় হুটহাট পেয়ে যেতাম, দেখা হয়ে যেত। সেই হুটহাট পাওয়া নিয়ে রাস্তায় কোনো ঘটনা আছে, যেহেতু আপনি নিউ মার্কেটে চলাফেরা করেন প্রায়? আমি হচ্ছে একবার আমার বাসা থেকে মোহাম্মদপুর, সো আমি হচ্ছে মানে লোকাল ট্রান্সপোর্টসে বেশি ইউজ করি যখন ঢাকায় আসি বিশেষ করে। এখন না, ধরেন মানে 6 মাস আগেও এটা করতাম লোকাল ট্রান্সপোর্ট। তো একদিন মোহাম্মদপুর দিয়ে আসতেছি আমি, আমি হচ্ছে আমি অনেক বেশি বাইরের খাবার খাই, তো পুরি সিঙ্গারা এই সেই অনেক বেশি খাই, আমি অনেক বেশি ফেভারিট আমার। তো আমি মোহাম্মদপুরে একটা জায়গায় একটা হোটেলে আমি দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছি, আমি আমার মতো এনজয় করতেছি। ওকে, এটা কি মোহাম্মদপুরের ওই যে ট্রেডিশনাল যে কার্ডগুলো রয়েছে, পুরি পেঁয়াজু তারপরে কাবাবের ওগুলো? তো খাচ্ছি, হুট বাসের থেকে লাফ দিয়ে এক লোক চিল্লাতে চিল্লাতে আসছে আমার কাছে। আমি তো ভয় পেয়ে গেছি, ভাই তুই ভাই একটু রিল্যাক্স, কি হয়েছে ভাইয়া? ভাই আপনি সাগর দন? আমি কি হ্যাঁ ভাই আমি সাগর দন। কেন? ভাই আমি তো আসলে আমি আপনার অনেক বড় একজন ফ্যান, আমি বাসে ছিলাম, আমি আপনাকে হুট করে দেখে প্রথম খেয়াল করতে পারিনি, তখন অনেকক্ষণ পরে দেখতেছি না আসলে সাগর ভাই। আমি ওকে ভাই আপনার সাথে একটা ছবি তুলতে হবে। আমি অবশ্যই, কেন না, ছবি তোলেন। পরে অনেকক্ষণ লাগে তিনি সেলফি তুলছে। এটা গেল একটা। আরেকদিন হচ্ছে আমি হসপিটালে, ওকে, হ্যাঁ হসপিটালে হচ্ছে ব্লাড গ্রুপ চেক করতে গেছে। সো সেই ঘটনাটা অনেক বেশি ইন্টারেস্টিং। আমি হসপিটালের ওয়েটিং রুমে আমি বসা, আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম যে আমি যখন বাইরে দাঁড়াইছিলাম হসপিটালে, তখন একটা ছেলে বাইরের থেকে আমাকে নোট করতেছিল, অনেকক্ষণ যাবত নোটিস করতেছিল। আমি হসপিটালে যখন ওয়েটিং রুমে বসা, সেখানে পিছন দিয়ে আসে অনেকক্ষণ ঘুরোঘুরি করতেছে সে তার মতো সবকে। তা আমি হচ্ছে মানে ব্লাড গ্রুপ যেখানে ব্লাডটা জমা দেয় সেখানে গেছি। তো আমি হচ্ছে দরজায় দরজার সামনে দাঁড়ানো, ওই ছেলেটা বারবার পিছু আমার আসছে, কিছু একটা বলতে চাই আমার মনে হচ্ছে। একটা মুহূর্তে হচ্ছে মানে আমি ওয়াশরুমে যাব, আমি রেডি, আমার ওয়াশরুমের সামনে এসে দাঁড়াইছে। ওয়াশরুমের সামনে এসে ভাই আসসালামু আলাইকুম। না এখন ছবি না তুলে যেতে দিব না, ব্যাপারটা এরকম। ও আচ্ছা, ওয়ালাইকুম সালাম ভাই, আমি অনেকক্ষণ যাবত আপনাকে ফলো করতেছি, আপনি সাগর ভাই? আমি হ্যাঁ আমি সাগর দেওয়ান। আমি দেখতেছিলাম ভাই আপনি কি কিছু বলতে চান আমাকে? বলতেছে ভাই আপনার সাথে একটা ছবি তুলতে চাই, আমি অনেকক্ষণ যাবত ওয়েট করতেছিলাম। আমি এখানে ছবি তুলতে বলতেছে ভাই হ্যাঁ। ও যখন ক্যামেরা রয়েছে লিটারেলি হচ্ছে পিছন থেকে, মানে এ তো বেল ওয়াশরুম তো দেখাচ্ছে থাকে যে জেন্টস ওয়াশরুম, এটা আসতে চান ছবির মাঝে। আরে ভাই রে ভাই, তুই আর জায়গা পাচ্ছিল না, মানে এখানে তো আমি পরে বলছি ভাই একটু সাইডে চলো, সাইডে যা ছবি তুলো। তো এরকম হচ্ছে অনেক ঘটনা আছে আমার লাইফে। আপনার ফ্রেন্ডরা কখনো এমন হয়েছে যে খুব বিব্রত হয়ে গেছে, আপনার ফ্যানরা এসে আপনাকে একদম ছবি তুলবো জড়ায় ধরছে, তখন ফ্রেন্ডরা বিব্রত হয়ে যাচ্ছে, এমন হয়েছে কখনো? একটা মেয়ের ঘটনা বলছি। ওকে, আমি একটা শো লাইভ কনসার্ট, তো কনসার্টের ফাঁকে হচ্ছে একটু ব্রেক নিছি আমি। তা আমি আমার টিমকে বলছি যে বাইরে যাব না, কারণ আমি জানি বাইরে গেলে আমাকে অনেকক্ষণ দাঁড় করায়, কারণ আমার এটা অভ্যাস হয়ে গেছে। আমি জানি যে আমি বাইরে যখন দাঁড়াই, স্টেজের বাইরে দাঁড়ানোর পরে আমাকে 1 ঘন্টা স্টেজের মতো দাঁড় করে রাখে, ছবি তুলতেই থাকে। এই যে আমি হাসি দিয়ে থাকি, আহারে আমার গাল সব ব্যথা হয়ে যায় দিতে, জানেন এমন একটা অবস্থা। তো কনসার্টের মাঝখানে বলছি যাবো না, তো আর বলেন কিছু হবে না চলো। আমরা তো টং দোকানের চা খেতে অনেক বেশি ভালোবাসি, তো টং দোকানে চা খাচ্ছি দাঁড়ায় চা খাচ্ছি, এর মধ্যে একদম পুরো জায়গা ফিল আপ হয়ে গেছে ফ্যান দিয়ে, সব চা পরে আমার পাঞ্জাবি টাঞ্জাবি পায়জামা টাইজামা সব শেষ ওইখানে দাঁড়ায়।
শেষ হয়েছে না, একটা মেয়ে আসছে, বিশ্বাস করেন, ও মানে এইভাবে হাত নেড়ে এইভাবে কাঁপতেছে, ও যে আমাকে দেখছে, মানে ও ওর ভাই সাথে, বড় ভাই সাথে, কিন্তু ও এইভাবে কাঁপতেছে, লাফাইতেছে একদম। আমি আপনাকে দেখতে পারতেছি, এটা আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে, এখনো বিশ্বাস হচ্ছে না আমার। পরে ওর হাত ধরছে, আমি প্লিজ রিল্যাক্স, এটা আমি, অন্য কেউ না, ঠিক আছে। ও ছবি তুলছে। ওকে, তো এরকম অনেক ঘটনা আছে ফ্যানদের। ওকে, আমরা ওয়ার্ড্রোব সেগমেন্টে আছি, একদম শেষে একটা প্রশ্ন করতে চাই। ওই ওয়ার্ড্রোব সেগমেন্টে আপনার আসলে এখন এই মুহূর্তে কোন গাড়িটা ড্রিম কার, যেটা কিনতে চান? আমি প্রীতম ভাইয়ের গাড়িটা কিনতে চাই। ওকে, প্রীতম ভাইকে যদি আমি এটা দেখি, আমি প্রীতম ভাইয়ের গাড়িটা কিনতে চাই। বিকজ হচ্ছে আমি লাস্ট যখন প্রীতম ভাইয়ের সাথে কাজ করি, তখন হচ্ছে আমি আমার গাড়ি নিয়ে গেছি, ভাঙাচোরা একটা গাড়ি আমার নিয়ে গেছি। যাওয়ার পরে প্রীতম ভাই তার গাড়িটা নিয়ে আসছে, মাজদা 2 সিটার। হে ব্রো, জানো দেখো, হে ব্রো হোয়াটসঅ্যাপ, আমি হে ব্রো, গাড়ি থেকে নিয়ে, ও তোমার গাড়ি এটা, হ্যাঁ। আরে তো আমি হচ্ছে তখন থেকেই আমার হচ্ছে খুব ইচ্ছা যে একটা 2 সিটার গাড়ি কিনবো ইনশাল্লাহ, যদি ভাগ্যে থাকে তাহলে। তারপর প্রীতম ভাইকে নিয়ে ঘুরবেন? হ্যাঁ, তারপর প্রীতম ভাইকে নিয়ে উঠাবো আমি। প্রথম ট্যুরটাই হচ্ছে তার এনে দেবো, চলেন ঘুরি আমার গাড়ি দিয়ে। ওকে, সো আমরা অপেক্ষায় সেই ট্যুরের ছবি দেখার জন্য। অবশ্যই। আমরা এই সেগমেন্ট একদম শেষ করে দিচ্ছি, তবে শেষ মুহূর্তে যদি আপনার কাছ থেকে গান না শুনি তাহলে একটা অন্যায় হয়ে যাবে, আমার দর্শকদেরও আসলে শোনাতে হবে, সো একটা গান শুনতে চাই। সো আমি শুরু করছি, আমার হচ্ছে একটা সিগনেচার সং, যেটা হচ্ছে পাবলিক অনেক বেশি পছন্দ করে আমার কণ্ঠে। এটা হচ্ছে আলাউদ্দিন বয়াতির লেখা, আলাউদ্দিন সাহেবের লেখা একটি গান, একটি বিচ্ছেদঙ্গের গান, কিন্তু এই গানটার মধ্যে রোমান্টিক একটা ব্যাপারও আছে। আচ্ছা, এই জন্য হচ্ছে অনেক বেশি অডিয়েন্স এটা আমার ভালোবাসে। এই গানটা সামনে আসতেছে অফিসিয়ালি, আবার লঞ্চ হবে, তা আমি এবং লুই পাপু গাইছে। গানটা একটু গাই। আমায় যত দাও হে ব্যথা, হৃদয়ে রাখিব গাথা, একদিনে জানি ব্যথার হবে অবসান। প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে, দেহ ছেড়ে চলে যাবে যেদিন আলাউদ্দিনের প্রাণ। বাঁধিয়া মায়া ডোরে কাদারে এমন করে, এই কি প্রেমের প্রতিদান। বাঁধিয়া মায়া ডোরে কাদালে এমন করে, এই কি প্রেমের প্রতিদান। খুব সুন্দর। আমরা একটা সুন্দর গান শুনে সেগমেন্ট ক্লোজ করছি, পরের সেগমেন্টে চলে যাই। প্রিয় দর্শক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট কিউরিয়াস টু নোতে, যেখানে আমরা অনেক কিছু জানবো, যেগুলো নিয়ে আমরা জানতে চাই। সো এই কিউরিয়াস টু নোতে আসলে অনেক প্রশ্ন রয়েছে, যেগুলো আমরা অনেক বেশি কিউরিয়াস। তার মধ্যে একটা হচ্ছে আপনার ছোটবেলা নিয়ে। আমরা যতটুকু জানি যে ছোটবেলায় একবার নানা বাড়ি যাওয়ার জন্য আপনাকে গান গাইতে হয়েছিল, সেটাই আমার ফার্স্ট স্টেজ ছিল, এবং ওই ঘটনাটাই শুনতে চাই। আমাকে অনেক ভয় দেখায়, তারপরে এগুলো করা হয়েছে। আমার মা করছে সব কিছু। আমার মা অনেক রাগে ছিল আগে, এখন না, এখন তো আমি তার সবচেয়ে বেশি ভালোবাসার ছিল। হ্যাঁ, উলুলুলু ওলে লেলে। তো আমার মা হচ্ছে, আমি তো তখন একেবারে ছোট, আমার স্কুল টিচার দীনবন্ধু স্যার হচ্ছে তার মার কাছে বলছে যে আপনার ছেলে অনেক ভালো গায়। আচ্ছা, আমি গুনগুনিয়ে গান করতাম, তো আমার বড় বোন একদিন শুনছে এই গান, তো শোনার পর আমার বড় বোন বলছে, মা তোমার ছেলে কিন্তু অনেক ভালো গায়, তো তোমার ছেলেকে লঞ্চ করতে হবে। তো মা তো মনে মনে টার্গেট করে রাখছে, আমি তো জানি না কোনো কিছু, আমি তো একবারে ছোট, তখন 8 বছর বা 9 বছর আমার বয়স। আচ্ছা। তো নানু বাড়িতে প্রতি বছর হচ্ছে ওরস মাহফিল হয় বাৎসরিক আমার নানার নামে। তো ওই বছর হচ্ছে আমার বড় ভাই, 2 ভাই, একটা চাচাতো ভাই কানন দেওয়ান আর বড় ভাই আরিফ দেওয়ান সাহেব, 2 ভাই হচ্ছে পালা গান করবে। আমার মা, আমি তো নানু বাড়িতে যাবো, অনেক বেশি এক্সাইটেড তখন। তো নানু বাড়ি বলতে তো পাগল, তখন নদী নালা খাল বিল নৌকা এরা সেটা কত আড্ডা তখন নানু বাড়িতে, আহা। সো আমি যাব, মা বলছে না তোমাকে তো নেওয়া যাবে না। বললাম কেন? বলছে না তোমাকে নিতে পারি, একটা শর্ত আছে। কিসের শর্ত?
তো এত ছোট আমি কি শর্ত, তোমাদের এত শর্তটা তো বুঝি না। না তোমাকে নিব কিন্তু তোমার গান করতে হবে। কিসের গান করবো আমি? তুমি যেই গান গাও সেই গানই করবা। আমি কই আমি গান করি, কোথায় গান করি, জাতীয় সঙ্গীত করি সেটা গাবো আমি? না তুমি ফোক গান করো, তোমার বোন বলছে আমাকে, সো তোমার গান করতে হবে। আমি তো কান্নাকাটি করে শেষ, বিন্যাস অবস্থা, যে না কি বলে ভাই। তো এক মুহূর্তে আচ্ছা আমি রাজি হয়েছি, আচ্ছা ঠিক আছে যাও আমি গান করব। ওকে, পরে মানে আমার বাসায় গেলাম। শীতের দিন ছিল অনেক, আগে তো অনেক বেশি শীত পড়তো আমাদের দেশে, এখন যদিও ওরকম ঠান্ডা নাই। তো আমি তো ঘুমাই গেছি, পোলাওয়ার মানুষ, সারা রাত্র 2 ভাই গান করতেছে, আমি ঘুমাই গেছি আমার মতো। এই রাত্র যখন 2টা বা 3টা বাজে, ওই সময় আমার ভাইয়েরা আমাকে ল্যাপের তল থেকে টেনে বের করছে, আসো গান করতে হবে। আমি ঠান্ডা এইভাবে কাঁপতেছি, তারা গান গাইতেই হবে, তারা আমাকে নিয়ে মানে চাদর টাদর পেঁচায় টেঁচায় নিয়ে ওখান থেকে চা খাওয়াইছি ইচ্ছা মতো অনেকগুলা। চা খাওয়ানোর পরও আমি যখন মার সামনে গেছি, মানে স্টেজে উঠাবে আমাকে, মার সামনে গেছে, আমি অনেক কাঁপতেছি, মানে মনে হচ্ছিল আমি সেন্সলেস হয়ে যাবে। মা হচ্ছে তার বুকে, তার আঁচলের তলে, তার চাদরের নিচে আমাকে নেয়। মায়ের স্পর্শ সবসময় সন্তানের জন্য সবচেয়ে মধুর স্পর্শ হয়। ঠান্ডা হয়েছে। দেন আমার বড় মামা আমাকে স্টেজে নিয়ে তুলে দিয়ে বললেন, ঘোষণা দিলেন যে এখন আপনাদের মাঝে গান করবেন সাগর দাওয়ান। তখন আমার লাইফের ফার্স্ট গান সাধক অনাধি সরকার নামে একজন সাধক আছে আমাদের বাংলাদেশে, বহুল পরিচিত। অনাধি সরকারের একটা গান, বিচ্ছেদঙ্গের গান। তখন বাবা গেছে মাত্র, পাস্ট হয়েছে মাত্র মোটামুটি ওই সময়টাতে। আমি গানটা ধরলাম আর পুরো স্টেজ কান্নাকাটিতে পুরো অবস্থা খারাপ হয়ে গেল। বড় ভাইয়া স্টেজের বাইরে ছিল, সেখান থেকে দৌড় পেরে এসে হাঁটু, আমি তো ছোট, হাঁটু ঘেরে বসে আমাকে চাপড়ায় ধরে অনেক কান্না। আমার সেটা ভুলবার নয় কখনো, আমার লাইফের এই স্মৃতিটা। গান করলাম, গান শেষ হইল। শেষ হওয়ার পরপরই আরিফ ভাইয়ের সাথে এই যে পালা গানে যাওয়া আমার আস্তে আস্তে রাজি করলো আমাকে। প্রথমে এসে বলতে, এই চল গানে যাবে। কি গানে যাবো? হ্যাঁ গানে যাবি, গান শিখতে হবে না, গানে যাবি। আমি বললাম আমি তো রাত্রে জাগতে পারবো না, আমি ছোটো মানুষ, কি আমি রাত্রে জাগতে পারবো? ঘুমাবি তুই, কোনো সমস্যা নেই, শেষ রাত্রে 2টা গান করবি, সমস্যা নেই। তো এইভাবে আমাকে নিয়ে যেত। আমাকে আমার বড় ভাই, তার হাঁটুর মধ্যে, তার নাম হচ্ছে কাঞ্চন দেওয়ান, আমার শ্রদ্ধাভাজন ভাই। তো তার হাঁটুতে আমি অনেক ঘুমাইছি, অনেক রাত্র ঘুমাইছি। তিনি ঘুম পাড়ায় রাখতেন স্টেজে, লাইভ স্টেজে। বড় ভাইরা গান করতেছে পালা গান, তো শেষ রাতের দিকে আমাকে উঠাইতে হবে, এই ওঠ গান করতে হবে গান দিয়ে। আপনার জীবনে যে প্রথম যে গানটা, সেই গানটা শুনতে চাই, প্রথম স্টেজের গান। গানটা ছিল এরকম, এটা একদম আমাদের রুটের গান, একদম ফোক, পুরো মাটির গান। লাগিয়া তেজিলাম কুল মানুষে যে সে আমারে ভালোবাসত আমার ভালোবাসার কুল ভাঙিয়া আজ কুলে দেয় ডুব। সাধক অনাধি কয় আমি সাজলাম বেকুব, সাধক অনাধি কয় আমি সাজলাম বেকুব। ওই পরকে ভালোবেসে রে সে কি কান্দে আমার গিয়া রে। আমি এখনও ঠিক থাকতে পারি না এই গানগুলো যখন করি, আমি খুব কম করি, কারণ এই গানগুলো করতে গেলে এখন আমার মানে অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো এই গানগুলো না কাছাকাছি বসে না শুনলে, ওই রকম আসরে বসে না শুনলে না এটার মজাটা পাওয়া যাবে না। বর্তমানে ট্রেন্ডিংয়ে যদি কোনো গান থেকে থাকে তাহলে সেটা হচ্ছে কোক স্টুডিওর মালোমা, এই গানটি, যে গানটি আপনি এবং আরিফ দেওয়ান মিলে গিয়েছেন। এবং আমরা শুনেছি যে ইতিমধ্যে এটা নিয়ে নেত্রকোনা একটা মানববন্ধন হয়েছে। এই বিষয়ে আসলে আপনার কাছ থেকে জানতে চাই। আসলে মানুষের মনে অনেক কিউরিওসিটি জায়গা, অনেক কিছু নেই। সো আমার বড় ভাইয়েরা আছে, তারা এই ব্যাপারটা দেখতেছে অলরেডি। আর 1960 সালে হচ্ছে অ্যাট ফার্স্ট টাইম আমার তখন পাকিস্তান পিরিয়ড, তো
ওই সময়ে হচ্ছে HMV নামে একটি মিউজিক কোম্পানি ছিল, অডিও কোম্পানি। আচ্ছা, এটা এখন নাই, তবে ভারতের যে সারেগামাপা যেই ইনস্টিটিউটটা, এটা ওই HMV থেকেই হচ্ছে রিপ্লেস হয়েছে সারেগামাপা নামে আবার পরবর্তীতে। তো হিজ মাস্টার ভয়েস কোম্পানি সেটা ছিল। ওইখানে হচ্ছে এই যে কল রেকর্ড ছিল, তো ওই রেকর্ড খালিদ সাহেব আমার দাদার নিজের কণ্ঠে গাওয়া এই গান আছে, এখনো আছে, এটা সেটা ইউটিউবে আছে। তো তারা আসলে আমি দেখলাম যে বাড়ি ভাই এই গানটা মেবি করছিলেন, বাড়ি সিদ্দিকী সাহেব, তো ওইটাকে আসলে বারবার তুলতেছে তারা। তো বাড়ি ভাই আমাদের বাড়িতে দীর্ঘদিন ছিলেন, দেওয়ান ফ্যামিলির সাথে তিনি অনেক বাঁশি বাজাইছেন। আমার বড় ভাই আরিফ ভাইয়ের সাথে বাঁশি বাজাইছেন, আমার দাদা খালিদ সাহেবের সাথে বাড়ি ভাই বাঁশি বাজাইছেন, বড় ভাই কাজল দেওয়ানের সাথে তিনি বাঁশি বাজাইছেন। অনেক কাজল ভাইয়ের অনেক অ্যালবামে বাড়ি ভাইয়ের বাঁশি বাজানো আছে। তো বাড়ি ভাই তো এরপরে হচ্ছে শিল্পী, আমাদের হুমায়ুন আহমেদ স্যারের সুবাদে তিনি সিঙ্গার হিসেবে পদার্পণ করলেন। তো তার আগে হচ্ছে কাজল ভাই অ্যালবাম করছেন, সেই অ্যালবামের মধ্যে মালমা ছিল যে গান আছে বাড়ি ভাই বাজাইছে। খালেক সাহেবের নিজের গাওয়া গান আছে সেই পাকিস্তান আমলে। আর আমার দাদা খালেক দেওয়ান এবং মালেক দেওয়ান বাংলাদেশের আনাচে কানাচে, তারা তো পালা গানের রূপকার ছিলেন এই দেশে প্রথম। তারা এই দেশের এমন কোনো জায়গা নেই যে জায়গাতে তারা পালা গান করে নাই, দুই ভাই। খালেক দেওয়ান মালেক দেওয়ান বাণী অনেক বড় কিছু তখন, ওই সময় অনেক দূর থেকে মানুষরা আসতেন, নৌকা, পায়ে হেঁটে, তখন পায়ের হাঁটার রাস্তা ছিল বেশি, আসতেন। সেই সময় নেত্রকোনা, ময়মনসিংহে অনেক গান বাজনা করছেন আমার বংশধরের, আমার বাবা, আমার চাচা, আমার দাদা, দুই দাদা, আমার বড় বাবা থেকে শুরু করে সবাই, তারা সবাই তো গেছেন এই গান। রশিদউদ্দিন সাহেব তখন জীবদ্দশায় ছিলেন, যখন খালেক দেওয়ান সাহেব আর রশিদউদ্দিন সাহেব তো সমসাময়িক, হ্যাঁ, খুব বেশি ডিফারেন্স না তাদের বয়স। তো সাধক রশিদউদ্দিন সাহেবকে আমি সম্মান করি, তার গান আমি নিজেও গাই, তিনি সাধক মানুষ ছিলেন, তার অনেক ওজনধারী গান আছে। কিন্তু যেই গানটা নিয়ে তারা আসলে এই কন্ট্রোভার্সিটা শুরু করছে, এটা আসলে উচিত না, আমার চোখে এটা খুব খারাপ একটা ব্যাপার। আচ্ছা, কারণ এটার হচ্ছে অনলাইন যদি আপনি দেখেন, অনলাইনে ধরেন 100 শিল্পীর কভার পাবেন এই গানের, সাপোজ 100 শিল্পীর কভারের মধ্যে 98 জন দেখবেন খালিদ সাহেবের নামে গাওয়া। আর বাংলাদেশের সব পপুলার সিঙ্গারদের গাওয়া খালিদ সাহেবের নামে। খালিদ সাহেবের নিজের ভয়েসে তো আছেই, আর মালোমা অনেক অ্যালবাম হয়েছে মালোমার এই গানের। ইভেন আমি আরেকটা জিনিস দেখছি মালোমা নিয়ে, যে আরেকজনের নাম দেখছি আমি, জানেন? আচ্ছা, হ্যাঁ, মানে সার্চ করতে করতে আরেকজনের নাম দেখছি আমি। আরে আমি বলি কি একটা অবস্থা এই দেশে, মানে কার নাম দেখেছে? এটা ছিল কি জানে আলম না কার নাম যেন ছিল। আচ্ছা, তো আমি অনেক অবাক হয়েছি ব্যাপারটাতে, যে আমার দাদার গান, আমার বাড়ির গান, আমার দাদা তো অনেক পপুলার গান এই দেশে, অনেক পপুলার গান। আপনি ভিলেজ এরিয়াতে গেলে তাদের গান ছাড়া কোনো গান নাই পালা গানে। তো এটা নিয়ে এখন আসলে একটা গোত্র, একটা মানে একটা গোত্রের লোকজন মিলে হচ্ছে এই জিনিসটাকে অনেক বেশি ঘাটতেছে। তাদের কাছে আসলে কোনো নথিপত্র নেই। তারা একটা জিনিস মেবি শো করছে অনলাইনে, দেখলাম যে তারা একটা লেখা শো করছে, যেটা তারা বলতেছে যেটা রশিদউদ্দিন সাহেবের নিজের হাতে লেখা। আসলে না, সত্য না, এটা আপেল ভাইয়ের হাতে লেখা ছিল। তার কাছে একটা নোটবুক ছিল, এই নোটবুকের লেখা। আর এই জিনিসটা ক্লিয়ার করছে ময়মনসিংহের রেজাল্ট করে আসলাম সাহেব। আর ময়মনসিংহের মধ্যে শিল্পীদের মধ্যে সবচেয়ে সিনিয়র শিল্পী হচ্ছে সুনীল কর্মকার ময়মনসিংহ এরিয়াতে। তো সুনীলবাবু খুব ভালোভাবে জানে এই ব্যাপারটা। ইভেন শুধু এই গান নয়, আমার বাড়ির অনেক গান অনেকের নামে তারা মানে চালাই গেছে। তো আমি বাড়ি ভাইয়ের গাওয়াটা আমি এই পর্যন্ত শুনি না। আমি যখন কোকে কাজ করতে গেছি তখন হচ্ছে আমি বাড়ি ভাইটা শুনছি। আচ্ছা, তখন শুনে আরে এটা কি অবস্থা। সো বাড়ি ভাই তো শেষ বয়সে হচ্ছে বিভিন্ন চ্যানেলে গাইছিল। ওই সময় আমার বাড়ি থেকে আমার মানে খালেক দেওয়ান সাহেবের যিনি নাতি এখন আছে উজ্জ্বল দেওয়ান, উজ্জ্বল ভাই হচ্ছে এই ব্যাপারে মামলা করার চিন্তাভাবনা করছেন। আর ঠিক সেই মুহূর্তে হচ্ছে বাড়ি ভাই পাস্ট হয়ে যায়। ওকে, সো যে ব্যক্তি পাস্ট হয়ে যায় তার নামে তার কোনো মামলা টামলা চলে না। অ্যান্ড ওই ফুটেজ নিয়ে তারা বারবার বলতেছে যে এটা রশিদউদ্দিন সাহেবের গান। এখন আমার কথা হচ্ছে যে মিরাকিলি মানুষের অনেক কিছু মিলে যায়। এটা আপনি বিশ্বাস করেন কিনা আমি জানি না, বাট আমি বিশ্বাস করি। কেননা আমি 2016 সালে আমার নিজের একটা গান লিখছিলাম, আর বসে না মনো পাখি, গানটা টাইটেল ছিল এরকম। আমি তো নিজের টুকটাক লেখালেখি করি। তো
এটার ফার্স্ট লাইন, আমার এই গানের ফার্স্ট লাইন ছিল, আর বসে না মনো পাখি মায়াপুরের এই ডালায়। আমি একদিন আমার বাবার ডায়েরি ঘাঁটতে 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 একটা সময় যে দেখি সেম এই পাখি নিয়ে ডালা পাখি প্রত্যেকটা ওয়ার্ড তার বাবার এই গানটার মধ্যে আছে। অ্যান্ড আমি যে আমার গানে যে টিউন করছি একটু ক্লাসিক্যাল আছে, বাবার গানটা একদম হুবহু মিলে যায় সেই টিউনে। অ্যান্ড এটা কি বলবেন আমাকে বলেন? খুবই অদ্ভুত একটা কানেকশন। এখন ধরো লালন সাইজির অনেক গান দেখছো, লালন সাইজির সময়কাল হচ্ছে আমার বড় বাবা আলফুদান সাহেব, তিনি লালন সাইজির সাথে তবলাও সঙ্গত করছেন আলফুদান সাহেব। তো লালন সাইজি যে গান লিখে গেছে, লালন সাইজি যে কথা আলফুদান সাহেবের গানের মধ্যে কিন্তু সেম কথাই পাওয়া যায়, ভিন্নভাবে ভিন্ন রকম করে। বাংলাদেশের 100 শতকের গান যদি আপনি না মান একসাথে দেখবেন 100 শতকের গানের মূল কথাই এক জায়গাতেই, কিন্তু একজন হচ্ছে দেহটারে নৌকা নিয়ে লিখছে, একজন দেহটারে গুড্ডি নিয়ে লিখছে, একজন দেহটারে নাটাই নিয়ে লিখছে, একজন এই ডানে লিখছে সেটা নিয়ে লিখছে, কথা কিন্তু একটাই। এখন ব্যাপারটা হচ্ছে হইতে পারে যে রশিদউদ্দিন সাহেব মাগো মা ঝিকোঝি লিখছেন, যদি আমারটা আমার বাবার সাথে মিলিয়ে দিতে পারে তাহলে আমি বলবো যে রশিদউদ্দিন সাহেবেরটা খালেদা সাহেবের সাথে মিলিয়ে যেতে পারে, কারণ তারা সমসাময়িকাল ছিলেন। হইতেই পারে তারা, কারণ সাধকের ধ্যান ধারণা তো এক টাইপেরই হয়। আর অ্যান্ড হচ্ছে মানে কোক স্টুডিওর যারা আছেন কর্মকর্তা তারা কিন্তু ডেসক্রিপশন বোর্ডের সব কিছু সুন্দরভাবে লিখে দিয়েছেন যে অ্যানাদার ভার্সনের কথা বলছেন মাগমা ঝিকোঝি রশিদউদ্দিন, ওকে এটা কিন্তু লিখে দিচ্ছে তারা। কিন্তু এরপরেও এই গানটা মালোমা ঝিলোজি গানটা হচ্ছে আমার মায়ের কথা যদি বলেন, তারও তো জন্ম পাকিস্তান পিরিয়ডে, যখন এই দেশ স্বাধীন হয়নি ওই সময়। আমার মা বলে যে আমি আমার জন্মের পর থেকে শুনতেছি এটা খালেদা সাহেবের নামের গান। এখনো আপনি বাংলাদেশের যে কোনো এরিয়াতে যান, বয়স্ক মুরব্বীদের জিজ্ঞেস করুন, বলবেন খালেদা এক ডাকে। সো আমার মতে হচ্ছে এখন যারা এইগুলো নিয়ে আসলে ব্যাপারটা হচ্ছে কি আমাদের বাংলাদেশের মানুষের কিছু প্রবলেম আছে, তারা যখনই দেখে যে একটা কোনো কিছু লাইমলাইটে আছে তখন এটা নিয়ে কন্ট্রোভার্সি শুরু করে, একটু কাদা মাখিয়ে দেয়, তখন এটা এই সমস্যা ওই সমস্যা, এটা হইলো না, হ্যাঁ এটা কিরকম হওয়ার কথা ছিল নাকি। যেমন ধরেন আমি মালামাজি করছি, এটার মধ্যে র্যাপ কেন ঢুকলো, এটা নিয়ে অনেকের অনেক টাইপের মন্তব্য। এখন ব্যাপারটা হচ্ছে মিউজিক আমার বাংলাদেশের না, তো মিউজিক তো শুধু বাংলাদেশই না, মিউজিক তো পুরো ওয়ার্ল্ডের, এক এক দেশের এক এক টাইপের মিউজিক, ওইটাও ফোক এটাও ফোক, তাই না? আমি যখন মিউজিকের হিস্টোরি, আমি যখন মিউজিকের ইতিহাস কাছ থেকে পড়বো, আমরা যারা ধরেন মিউজিক নিয়ে পড়ি আমরা জানি মিউজিকের ইতিহাস অনেক জানি, অনেকটা জানি, এত জানি না কিন্তু কিছুটা জানি, কিছুটা আমার মধ্যে আছে। তো মিউজিকের অনেকগুলো চ্যাপ্টার আছে। আজকে র্যাপ গান যেটাকে আমি বলি, যদি আমাকে পার্সোনালি বলেন, আমি পার্সোনালি কিন্তু লাইক করি না র্যাপ গান, কারণ উদ্ভট কথাবার্তা থাকে। কিন্তু আমার গানে যে র্যাপটা ইউজ হয়েছে সেটা প্রীতম ভাই আমার উভয়জনের কথা ছিল যে এটার মধ্যে উদ্ভট কোনো কথা যেন ইউজ না হয়। আর এর জন্য আলী হাসান, আলী ভাই, তাকে আমি স্যালুট জানাই, সে 60 থেকে 70টা লাইন লিখছিল মালামার সাথে দেওয়ার জন্য। দেওয়ার পরে ওইখান থেকে হচ্ছে কারেকশন করতে 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 তার এই লাইনগুলো আসছে। এই লাইনগুলো আসার কারণে কিন্তু ইয়াং জেনারেশন খুব সহজে কানেক্ট হতে পারছে মালামার সাথে। আর এইটা আপনি যে না জানে তাকে কিভাবে বোঝাবেন? ট্রু, কিছুই করার নাই। এই পুরো কনভারসেশন আসলে যারা বুঝে তাদেরকে বোঝানোর জন্য। এখন যে ঘুমায় আছে তারে জাগানো সম্ভব ভাই, জানলে তারে জাগানো যাবে, আর যে ঘুমের ভান ধরে আছে তারে ধরেন আপনি 3 ঘন্টা পিটিয়ে কাজ হবে না। এই হচ্ছে ব্যাপার আর কি। ওকে, সো আপনার পরিবার থেকে যে সকল গানগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ করার জন্য কোনো পাণ্ডুলিপি বা কোনো ব্যবস্থা কি রয়েছে আপনাদের? সব আছে আমাদের বাড়ির, যা আমার তো আরিফ ভাইয়েরই বই আছে প্রায় 6-7টার মতো বই। আমার দাদাগুলো খালেদা সাহেবের প্রায় 2-3 হাজার গান হবে। তার গানের খণ্ড তো একটা না 4টা খণ্ড খালেদা সাহেবের গানের। ও 1999 সালে প্রথম বইমেলাতে প্রকাশ হয়েছিল খালেদা সাহেব, তখন ছিলেন পৃথিবীতে ওই সময়। ওই বইয়ের মধ্যে মালোমা ঝিলোজি আছে, সবখানে আছে, উপন্যাসে মালোমা ঝিলোজি, ফিল্মে মালোমা ঝিলোজি ইউজ হয়েছে অনেক। আর অ্যালবাম তো করছি অনেক শিল্পী, 100-এর উপর হবে সিঙ্গার, মানে অ্যালবামের মধ্যে মালোমা ঝিলোজি আছে। মাতাল কবির রাজ্জাকদন সাহেব গাইছে, খালাইদন সাহেব গাইছে, আমার বাপ গাইছে, আমার চাচা গাইছে, আমার বড় ভাই গাইছে, আমি গাইছি, মমতা জাপা গাইছে। বাংলাদেশের কোন পপুলার সিঙ্গার গায় নাই বলেন? মালামা ঝিলোজি সবাই গাইছে। এত বছর পরে 50-60-70 বছর পরে হুট করে একটা সার্কেল তৈরি হয়েছে, তারা আইসা বলতেছেন রশিদউদ্দিন সাহেবের গান। ভাই
এতদিন কই ছিল, যখনই কোক করলো তখন আর ভালো লাগতেছিল না। এটা হচ্ছে মেইন ব্যাপার। আর এটা হচ্ছে বাঙালির ক্যারেক্টারের, মানে এটা এটা কি বলে, এটা স্বভাব স্বভাব মানুষের মানে কিছু 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 মানুষের এটা স্বভাব, মানে ভালো জিনিসটাকে খুব ভালোভাবে নিতে পারে না আমার মতে। এই যে গান মালোমা, এটা নিয়ে এত কথা হচ্ছে, তো গানটা একটু শুনে ফেলি এখন। চলেন শুনে ফেলি মালোমা। শুনি চলেন। মালোমা ঝিলঝি বইল বইন আমি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালোমা ঝিলঝি ও বইল বইন আমি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। শিশু ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকি তোমার সঙ্গে। আমার দেহেতে আইল জোয়ানি, ওজন বহে গাঙ্গের পানি। ওই কামিনী বসিল বামঙ্গে, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালোমা ঝিলঝি ও বইল বইন আমি করলাম কি, রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। গ্রেট গ্রেট। কোক স্টুডিওর একদম প্রথম সিজন থেকে আপনি তাদের সাথে যুক্ত রয়েছেন, তো এই সিজনে এসে আসলে গানটা বের হলো কেন, প্রথম সিজনে কেন নয়? অপেক্ষার ফল সবসময় মিষ্ট হয়, এটা কিন্তু ধৈর্যের ফল সবসময় মিষ্ট হয়। আমাকে তখন থেকেই বলছিল ধৈর্য ধরো অর্ণব ভাই, অর্ণব ভাই সাগর ধৈর্য ধরতে হবে কিন্তু। ওকে ভাইয়া, কোনো প্রবলেম নেই। আমার সেকেন্ড সিজনে গান ঢোকার কথা ছিল, ওই সময় হচ্ছে টাইমিং মেলে নাই। ওকে, ব্যাড লাক, ব্যাড লাক বলবো না আমি, যা হইতে ভালোর জন্য হয়েছে, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। তো ওই সময় কি হয়েছে, আমি দেশের বাইরে চলে যাই, 15 দিন পরে হচ্ছে দেশে ফেরত আসি। ওকে, এতদিন একটা মিটিংয়ে যদি গ্যাপ হয়ে যায়, হয় না, একটা কাজ বড় কাজ, তো ওই সময় হচ্ছে হয় নাই, ব্যাটে বলে মিলে নাই। দেন হচ্ছে থার্ড সিজনে ব্যাটে বলে মিলে গেল একদম পুরোপুরি। প্রীতম ভাইয়ের একটা বিট করা ছিল আগেই, মালোমাঝি বিটটা। তো আমি যখন বললাম যে আমি মালোমাঝি লজি করতে চাই, তখন অর্ণব ভাই প্রীতম ভাইকে বললো ঠিক আছে দেখো, প্রীতম ভাই বিটটা দিলেন, হয়ে গেল, আর আমরা পেয়ে গেলাম। ওকে, সো উর্দুর পাশাপাশি মানে সুফির পাশাপাশি উর্দু, হিন্দি অনেক ধরনের গান আপনি করছেন, তো এই গানগুলোর জন্য কি আলাদা কোনো তালিম নিয়েছেন? না, কোনো তালিম আমি হচ্ছে আমার বড় ভাই উত্তম দেওয়ান, তিনি দেওয়ান বংশে যদি বলেন, আমাদের পুরো দেওয়ান বংশে, দেওয়ান বংশে সঙ্গীতের উপর সবচেয়ে বেশি ক্ষমতাশালী হচ্ছে আমার বড় ভাই উত্তম দেওয়ান। মানে মিউজিকের গড বলা যায় তাকে, আমি সবসময় মানি তাকে। তো তাকে দেখে হচ্ছে গজলের প্রতি আমার ঝোঁকা প্রথম। ওকে, তার হারমোনিয়াম প্লেয়িং, তার মানে ফোক গাইলেও কেমন যেন একটা অদ্ভুত একটা টাচ আছে তার মধ্যে, আমি এটা খেয়াল করতাম কেন এরকম কেন। পরে দেখলাম যে সে ওস্তাদ বড় গোলাম আলী খান সাহেবের গান, নুসরাত ফাতেহী সাহেবের গান, মেহেদী হাসান খান সাহেবের গান, এইগুলো শুনে কি হইতেছে তাহলে এখানে, তো এটা শুনতে হবে। তো আমার একজন মিউজিক আইডল আছে, আচ্ছা, সে হচ্ছে মুম্বাইয়ের ইন্ডিয়ার বিখ্যাত শিল্পী হরিহরনজি, গজল সিঙ্গার। এআর রহমানের সাথে অনেক কাজ করছেন তিনি, তার একটা পপুলার গান আছে তুহিরে, হরিহরনজি। তো তিনি হচ্ছে মানে আমার যত চলাফেরার স্টাইল, গান গাওয়ার স্টাইল, দেন হচ্ছে মানে গানের সাথে মিক্স করার চিন্তা ভাবনাটা না তার মতো, সবসময় আমি তাকে ফলো করি। আচ্ছা, সো সেই ফলো থেকে কি শিখে গেছেন? হ্যাঁ, পুরোপুরি বলতে পারেন। আমার যদি কখনো হরিহরনজির সাথে মিট হয়, আমার অনেক ইচ্ছা আছে তার পা ছুঁয়ে ধুলিটা মাথায় নেব। তাকে যদি আমি তার গান শোনাইতে পারি, একটা খেলা হবে আশা করি। তা আমাদেরকে এখন শোনান, আমরা শুনি। হরিহরনজি একটা বিখ্যাত গান গাই, তু হি রে तेरे बिना मैं कैसे जीऊं, आजा रे यूं ही तेरे पाना तू मुझको, जाने रे इन सांसों में बस जा तू।
चांद रे चांद रे आजा दिल की जमीन पे तू चाहते हैं अगर आके मुझसे मिल जा तू या फिर सकर धरती से मिला दे मुझको तू ही रे तेरे बिना मैं कैसे जीऊं आजा रे यूं ही तड़पाना तू मुझको। খুব সুন্দর, খুবই সুন্দর হয়েছে এবং খেলাটা আসলে আমরা দর্শকেরা দেখে নিয়েছি। ওকে, গানের প্রথম সুর মায়ের কাছে এবং এরপরে বড় ভাইয়ের সান্নিধ্যে পরবর্তীতে গানটা শেখা, তো এই গল্পগুলো আরো কেমন ছিল? একটা গল্প যেন শুনেছি প্রথম দিন স্টেজে ওঠানোর গল্পটা। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি তো প্রথম গান অ্যালবাম শুনে শুনে উঠাইছিলাম, অনাথি সরকারের যে গান, আরো বিভিন্ন গান অ্যালবাম শুনে শুনে উঠাইছিলাম। ওই সময় আমাদের বাড়ি থেকে একটা অ্যালবাম রিলিজ হয়েছিল, নামটা ছিল প্রাণসখা নামের একটা অ্যালবাম। তো সেই অ্যালবামের গান আমি শুনে শুনে উঠাইছিলাম। দেন হচ্ছে মা আমাকে বিজয় সরকার থেকে শুরু করে কবিয়াল বিজয় সরকার বাংলাদেশের আরেকজন নাম করা সাধক, এবং আমাদের বাড়ির গান আমাকে মা তালিম দেয়, মার কাছ থেকে শুনে শুনে উঠাইছি। দেন হচ্ছে আমার শিখা আরিফ ভাইয়ের কাছে, আরিফ ভাইয়ের কাছে অনেক কিছু শিখছি ফোক সম্বন্ধে। তো দেন আরিফ ভাই ছিল, তারপরে আমার অন্যান্য ভাইয়েরা ছিল সবসময়, আর গজল হিন্দি এগুলোর ক্ষেত্রে আমার বড় ভাইয়েরা ছিল সবসময়, রকিব দাওয়ান, তারেক দাওয়ান, তারা খুব শুনতো, তো তাদের কাছ থেকে নিয়ে শুনতাম আমি, কি শুনতেছে দেখি একটু শুনি, ইন্টারেস্টিং অনেক ব্যাপার শুনতাম। তো এইভাবে হচ্ছে বেড়ে ওঠাটা, বিভিন্ন স্টেজে যেতাম। আসলে গান বাজনাটা গুরুমুখী বিদ্যা একটি। আমরা যারা গান বাজনা করি, সঙ্গীত চর্চা করি, তাদের মূল লক্ষ্য থাকা উচিত আসলে একজন গুরুকে কিভাবে খুশি করে রাজি করে শেখা যায়, কারণ এটা গড গিফটেড। তো মিউজিকটা টোটালি গড গিফটেড, আল্লাহ মালিক যাকে রহমত করে সে পায়। আর আমি সবসময় মানি একটা জিনিস, সেটা হচ্ছে একজন মমিনের, একজন মানুষের সবচেয়ে বড় ইনকাম থাকে শুকরিয়া আদায় করা। আর এই শুকরিয়া আদায়টা তার প্রতি, যিনি সকল কিছুর মালিক, যিনি আমাকে দিছেন এত কিছু। আর এটাই না একজন মুমিনের সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া। আর এটা যখন সে করে তখন সে অনেক বেশি খুশি হয়। আর সে খুশির থেকে আসলে মূলত একজন শিল্পী একটা জায়গায় আবদ্ধ হয়ে থাকে না, সে মানে এনি হাউ সে হবেই, তার যাবেই। এখন অনেকে কামিয়াব হয়, আবার অনেকে কামিয়াব না হতে পেরে নিরাশ হয়ে যায়। এই নিরাশাটা ভালো না, আল্লাহ পছন্দ করেন না। আশা নিয়ে রাখতে হবে, একদম সবসময় স্বপ্ন দেখতে হবে। আমি ছোটবেলা থেকে অনেক স্বপ্ন দেখতাম। ইভেন কোক স্টুডিওর কথা যদি বলেন, আমি ছোটবেলা থেকে কোক স্টুডিও পাকিস্তানের ভক্ত ছিলাম, ফ্যান ছিলাম। কোক স্টুডিও পাকিস্তানে আজ পর্যন্ত যা বের হয়েছে সব কিছু শুনছি আমি, অনেক বেশি ভক্ত ছিলাম, ফ্যান ছিলাম। তখন বলতাম যে হারে আমার দেশে যদি এই কোক স্টুডিওটা আসতো, এই প্ল্যাটফর্মটা আসতো, অনেক ভালো হতো, ফোক নিয়ে অনেক কিছু করা যেত। ফার্স্ট টাইম যখন বাংলাদেশে কোক স্টুডিও আসে, তখন তো আমি মানে কোক স্টুডিও চলে আসছে বাংলাদেশে, এবার কিছু একটা হবে। তখনও কিন্তু আমি আশা রাখছি যে কোনো না কোনোভাবে আমি হয়তো বা লিপ্ত হতে পারবো, কারণ আমার তো ভরসা আছে একজনের উপর। সো এই তো বলতে বলতে হয়ে গেল, বেশি দেরি হয় নাই। একদমই দেরি হয়নি, একদম দেরি হয় নাই, একদম স্বপ্ন টাটকাই আছে এবং টাটকা স্বপ্ন পূরণ হয়ে গেছে পুরোপুরি। পরিবার সঙ্গীতের সাথে যুক্ত থাকার কারণে কি বিশেষ কোনো সুবিধা পেয়েছেন কখনো জীবনে? তা তো অবশ্যই, পুরো পরিবেশটা আমাদের ফ্যামিলির তো সঙ্গীতের। তো ছোটবেলা থেকেই ধরেন ঘুম থেকে উঠছি হারমোনিয়ামের সারেগামাপা দিয়ে, ঘুম থেকে উঠছি তানপুরার শব্দে, ঘুম থেকে উঠছি সুরমণ্ডলের শব্দে, ঘুম থেকে উঠে দেখছি আশ্চর্য মেরেছে, পুরো তবলা টবলা সব বাজতেছে, গান বাজনা হচ্ছে। এই তো এভাবেই তো পুরো পরিবেশ পেয়ে ফেলছি, সুরের ভেতরে ছিলেন পুরোপুরি। আমরা এই সেগমেন্ট শেষ করছি, শেষ মুহূর্তে একটা গান শুনতে চাই। আবার কি গান শোনাবো এখন? যে কোনো গান।
আচ্ছা, আমার লাইফের ফার্স্ট গান ছিল যায় দিন যায় একাকি, সাইড টুটুল ভাইয়ের গান। যায় দিন যায় একাকি, তার বিহনে কেমন বলো থাকি। যায় দিন যায় একাকি, তার বিহনে কেমন বলো থাকি। ভালোবাসায় অন্তরে অভিমানে কেঁদে মরে, ও বুকেতে দুঃখ বেঁধে রাখি। যায় দিন যায় দিন একাকি। খুব সুন্দর। ফার্স্ট গান ছিল এটা, ক্লাস 2 এ পড়ি তখন আমি। ছোটবেলা থেকেই আসলে থাকে না যে ট্যালেন্ট মানুষের সাথে সাথেই থাকে, সো ওই জন্মের পর থেকে আসলে ট্যালেন্ট আপনার সাথে সাথেই ওই যে ছিল। বললাম মিউজিকটা তো আসলে গড গিফটেড, তো ওইভাবে হয়ে গেছে আর কি। আমরা এই সেগমেন্ট শেষ করছি, পরবর্তী সেগমেন্টে চলে যাই। চলেন চলেন দর্শক, চলে যাচ্ছে এখন মিমিক্রিতে। এই মিমিক্রি সেগমেন্টটা আজ খুব মজার হতে যাচ্ছে। এই সেগমেন্টের নাম হচ্ছে মিমিক্রি। সো প্রথম প্রশ্ন, আপনার সবথেকে পছন্দের গান কোনটা? আপনার হতে পারে বা অন্য কোনো শিল্পীর হতে পারে। এটা তো অনেক টাফ একটা, মানে আমার তো অনেক সিঙ্গার পছন্দ, এখন আমি কার গানের কথা বলবো যে এটা সবচেয়ে পছন্দের গান? আচ্ছা, আমার পছন্দের গানের তালিকা এখন যেটা মাথায় আসছে সেটা হচ্ছে চিলতে রোদ, অর্ণব ভাইয়ের কম্পোজিশন। গানটা শুনবো। চিলতে রোদে পাখনা ডোবায়, মুচকি হাসে শহর তোরি। চিলতে রোদে পাখনা ডোবায়, মুচকি হাসে শহর তোরি। রোজ সকালে পড়েছে মনে, এই কথাটা কেমনে বলি। চিলতে রোদে পাখনা ডোবায়। যেহেতু এটা মিমিক্রি সেগমেন্ট, তাই এত সহজে ছাড়ছি না। এই গানটা এখন প্রীতম হাসানের মতো করে গাইতে হবে। প্রীতম ভাইয়ের মতো করে গাইতে হবে? সিরিয়াসলি? হাতছাড়া দাও সোনার দাওরা রে। ওকে, প্রীতম ভাইয়ের মতো গাব। আচ্ছা, প্রীতম ভাইয়ের ভোকাল অনেক বেশি সুইট। চিলতে রোদে পাখনা ডোবায়, মুচকি হাসে শহর তলি। রোজ সকালে পড়েছে মনে, এই কথাটা কেমনে বলি। যদিও হয় নাই প্রীতম মতো, কারণ প্রীতম ভাইয়ের মিমিক্রি আমার পক্ষে পসিবল না, আমি আগেই সারেন্ডার। ওকে, সো র্যাপার আলী হাসানের মতো করে এই গানটা। চিলতে রোদে পাখনা ডোবায়, মুচকি হাসে শহর তলি। রোজ সকালে পড়ছে মনে, এই কথাটা কেমনে বলি। ওকে, এটা অনেক ভালো ছিল। এবং এখন এই গানটা আপনাকে আরিফ দেওয়ানের মতো করে গাইতে হবে। ইটস নট পসিবল, আরিফের ভোকাল এত বড়। আরিফের এত বড় ভোকাল কিভাবে আনবে? চেষ্টা করে না ভাই, বাউলিয়ানা করে গাইতে হবে। ওকে, চিলতে রোদে পাখনা ডোবায়, মুচকি হাসে শহর তলি। এরকম হইতে পারে। আমি এখন এটাকে তো বেস্ট বলতে হয়, এটাও খুব বেস্ট একটা মিমিক্রি ছিল। এখন সেম গানটা জেমসের মতো করে। আবার জেমস ভাই করতে আসলে এনে। ওকে, এই চিলতে রোদে পাখনা ডোবায়, মুচকি হাসে শহরে তলি। রোজ সকালে পড়ছে মনে, এই কথাটা কেমনে বলি। চিলতে রোদে পাখনা ডোবায়, মুচকি হাসে শহরে তলি।
একটা কিছু একটা লাগবে, লিড টিপ কোনো কিছু। ইটস অ্যাকচুয়ালি ফান যে আপনি একটা গানকে বিভিন্ন শিল্পীর স্টাইলে রিক্রিয়েট এটা করছেন। একটা ফাইজলামি হইতেছে, আর কিছু না কিন্তু। এটা ফাইজলামি। আরেকটা শিল্পী কিভাবে কি করে, মানে এটা তো মিমিক্রি। সো আপনার যেহেতু অভিনয় করার একটা শখ আছে, তো এমন একটা ডায়লগ যেটা পছন্দের সেটা একটু আমাদেরকে এখন অভিনয় করে দেখান। অভিনয় করে দেখাবো? কি একটা ডায়লগ, কি ডায়লগ আছে? আমি একটা বেশ মজাদার ডায়লগ আপনাকে দেখাচ্ছি, আশা করছি এটা আপনি খুব ভালো রিক্রিয়েট করতে পারবেন। প্রথমা বিসমিল্লাহ কইরা 1 লক্ষ টাকা বাউবার হাতে দিয়া পায়ে হাত দিয়ে সালাম কইরা দোয়া নিয়া তারপরে ব্যবসা শুরু করা উচিত ছিল। টিচার ভাই চলে আসবে এখন ভিতরে। ওকে চলেন, এই ডায়লগটা কি করব? তুমি যে ব্যবসাটা শুরু করছো মিয়া, তোমার ব্যবসায় তুমি কামিয়াব হইবা কেমনে? প্রথমে বাবুল ভাইয়ের 5 হয়ে সালাম কইরা 1 লক্ষ টাকা তার হাতে দিয়া তারপরে তোমার ব্যবসাটা শুরু করানো উচিত ছিল। তুমি কি তা করছো মিয়া? তুমি কেমনে ব্যবসা করবা কও তো? স্ক্রিপ্টটাকে আপনি পুরো আপনার আন্দাজে একটু এদিক ওদিক করে আর একটু ভালো ডেলিভারি করার চেষ্টা করেছেন। ভালো করছি? হ্যাঁ, সাধারণত হয় যে একটা ডায়লগ দেখান, আপনি ইনস্ট্যান্ট ওইটাই বললেন, বাট না, আপনি এটাকে আরেকটু ইমপ্রোভাইজ করে আরো বেস্ট করেছেন। যদি আমার মতো করে আমি যদি কোনো অভিনয়ের কথা বলি, যদি কোনো ডায়লগের কথা বলি, তাহলে সেটা এরকম হবে। ওকে, আমার জীবন রেখার প্রতিটি পদে পদে আমি তো সবসময় তোমাকেই ভালোবেসেছিলাম। কই কখনো নিজের অজান্তে তোর নিজেকে তোমার থেকে বিরত করিনি, তোমার থেকে আলাদা ভাবিনি। তাহলে কেন তুমি আমার থেকে আজকে দূরে যেতে যাচ্ছ? আই ডোন্ট নো, বাট আই লাভ ইউ সো মাচ। এটা কি সকল তরুণীদের বললেন? ইয়েস। ওকে, ইয়েস। ওকে, যেহেতু অভিনয় করার আপনার খুব শখ, তাই আরো একটা ডায়লগ আপনাকে দেখাচ্ছি। ওকে। আমি জানি শাহেদ বললে খুশি বাঁচবো না, খুশি মনলে শাহেদ বাঁচবো না, আর আমি খুশিরে সারে বাঁচবো না, কিন্তু আমার খুশি অনেক দূরে চলে গেছে। Is this possible? সাহেব বলে খুশি বাঁচবো না, খুশি বলে সাহেব বাঁচবো না, আর আমি Okay. খুশিকে ছাড়া বাঁচবো না। ওকে, এটা কানতে হবে এখন। প্লিজ। আমি জানি সাহেব বললে খুশি বাঁচবো না, আর খুশি বললে সাহেব বাঁচবো না, আর আমি বললে কিছুই পাবো না। এটা কি ছিল? এর থেকে ভালো কিছু নাই আমার মাথায় এখন, প্লিজ। ওকে, সো এই লাস্ট মিমিক্রিতে হাবিব ওয়াহিদের ভালোবাসবো রে এই গানটা আপনাকে রিক্রিয়েট করতে হবে। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, দুধের আলতা গায়ের বরণ রূপ যে তার জোছনা, আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখে যেন পড়ে না, আমি প্রথম দেখে পাগল হইলাম, মন যে আর মানে না, কাছে থাই গো রে বন্ধু। ভুলে গেছি। অনেকটা হাবিবের মতো হয়েছে এটা। আমি অনেকটা হয়েছে। আমরা এই সেগমেন্টটা শেষ করছি, চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্টে। Yes, sure. দর্শক, চলে যাচ্ছে আমাদের পরবর্তী সেগমেন্ট আর্টসে। ছবি আঁকতে ভালোবাসেন? জীবনে একবার আঁকছিলাম, একবার ছোটবেলায়। মানে ওইটা হচ্ছে মানে আর্ট করার চেষ্টা করছিলাম, তাও বড় ভাইকে। নিজের ছবি নিজে দেখি সেন্সলেস হওয়ার উপায় হয়েছিল আর কি। ওকে, আজকে দেখি কতটুকু আপনি আর না, আমি পারি না। না, আজকে বড় ভাইকে আঁকতে দিচ্ছি না, আজকে আপনার পছন্দের আরেকটা জিনিস আঁকতে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে সেই জিনিস। ওকে। অ্যান্ড সাদা বোর্ড আছে, একটা বোর্ডে কাগজ আছে, আপনি বোর্ডটা হাতে নিয়ে নিতে পারেন, কালারিং পেন্সিল রয়েছে, 5 মিনিট সময় পাবেন, এটা আঁকতে হবে এবং আমার প্রশ্নের উত্তর দিতে হবে। পরিবারে সুফি গানের চর্চা কত বছর ধরে? এটা তো আমার বড় বাবার থেকে, বড় বাবা আলফাদান সাহেব
তো তিনি ছিলেন, তিনি তার থেকেই শুরু সুফি গানের চর্চা, সুফিজমের চর্চা টোটাল। মালুমা গানের পর কতগুলো এখন পর্যন্ত প্রেমের প্রস্তাব এসেছে? এটা কি সত্য বলবো না মিথ্যা বলবো? সত্যটা। আচ্ছা, এই পর্যন্ত অনেকেই আমাকে বলছে আই লাভ ইউ, সো অনেকে বলছে। কোন জিনিসের প্রতি আপনার দুর্বলতা রয়েছে? যেমন আমার ট্রাভেলিং এর উপর অনেক বেশি দুর্বলতা আছে। ওকে। কতগুলো প্রেম এসেছে জীবনে এখন পর্যন্ত? আমি লাইফে একবারই প্রেম করছি ভাই। সেটাই চলছে? না, সেটাই চলতেছে না, সেটা অনেক আগেই শেষ। তাহলে এখন যেটা চলতেছে সেটা প্রেম না? লাইফে একবার প্রেম করছি, মানে একবার করছিলাম আর কি, যেটা মানে ছোটবেলা হয় না মানুষের। হ্যাঁ। সো এখন যেটা করছেন সেটা কি? এখন তো অবশ্যই সেটা প্রেম, আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে অরিজিনাল। আচ্ছা, ওইটা প্রেম, এটা অরিজিনাল প্রেম। ওকে। জীবনের প্রথম প্রেম কত সালে, কোন ক্লাসে? জীবনের প্রথম প্রেম ক্লাস 9-এ। ক্লাস 9-এ। আর কি বললেন? কত সাল? কত সাল? ক্লাস 9-এ কত সাল? 14-15 দিকে মেবি। ওকে। কোন গায়িকা আপনার সঙ্গে প্রেম করতে চেয়েছে অথচ আপনি পাত্তা দেননি? এমন কখনো হয়েছে কোনো গায়িকা আপনার সাথে প্রেম করতে চেয়েছে, আপনি পাত্তা দেননি? অফ কোর্স। নাম রিভিল করে দেবেন? নো, নাম বলা যাবে না, নাম বলা নিষেধ। বিশ্ববিদ্যালয় বন্ধুদের চোখে আপনি কেমন? বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের চোখে তারা আমাকে অনেক বেশি ভালোবাসে। আর কেমন বলতে হচ্ছে, আমি একজন সিঙ্গার হিসাবে তারা আমাকে সবসময় অনেক বেশি আগলে রাখে, অনেক বেশি সাপোর্ট করে সবসময়, আর লিডার হিসাবে দেখে। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন আর এখনকার পার্থক্য আছে কোনো? বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন আর এখনকার পার্থক্য? না, একরকমই আছে। একরকমই? হ্যাঁ, কারণ বিশ্ববিদ্যালয়ে আমি যখন ভর্তি হয়েছি তখন থেকে একই রকম আছে ব্যাপারটা। গান নিয়ে পড়াশোনার কারণ কি? কারণ আমি মিউজিক অনেক বেশি ভালোবাসি, এটা সম্বন্ধে জানতে চাই আমি অনেক কাছ Okay. থেকে, দূর থেকে। একই গানে দুই ভাই কিভাবে যুক্ত হলেন? প্রীতম ভাই বলছিলেন যে এরকম কি করা যায় যে ওল্ড অ্যান্ড ইয়াং দুজন মিশ্রণ, আপনার পরিবারে এমন কি আছে যে মানে ওল্ডেস্ট আছে, মুরব্বী কেউ আছে যে গান করে? আমি বললাম হ্যাঁ, আরিফ ভাই আছে, এখন আমাদের বর্তমান কর্ণধার, সো আরিফ ভাইকে নেওয়া হোক। দেন হচ্ছে আরিফ ভাই ফাইনালি আমাদের সাথে জয়েন করলো। ছোটবেলায় কোন স্মৃতি আজও তাড়া করে? কোন স্মৃতি? খেলাধুলা। নিজেকে কি সেলিব্রিটি মনে হয়? জীবনেও আমি মনে করতেও চাই না। অপ্রাপ্তি কি কি আছে জীবনে? অপ্রাপ্তি মানুষের আসলে চাহিদার কোনো শেষ নেই, এটা মাথায় রাখতে হবে আগে। ওকে। সো সেই দিক থেকে যদি খেয়াল করি তাহলে এখনও অনেক কিছুরই অপ্রাপ্তি রয়ে গেছে। যেমন আমার লাইফের ইচ্ছা হচ্ছে আমি প্লেব্যাক করব, ভালো কোনো প্লেব্যাক করব, অ্যান্ড হচ্ছে ইচ্ছা আছে অভিনয় করব। সো এগুলো তো এখন, আর ইচ্ছা আছে আমার অনেক ড্রিম ডেস্টিনেশন আছে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে, তো সেগুলো আমি কভার করব। তো এগুলো এখনও বাকি রয়ে গেছে। আর বিশেষ করে হচ্ছে মাকে নিয়ে অনেক স্বপ্ন আছে আমার। ওকে। মাকে নিয়ে কি কি স্বপ্ন আছে? মাকে নিয়ে কী কী স্বপ্ন আছে, এর মধ্যে সবচেয়ে মেইন স্বপ্ন হচ্ছে মাকে নিয়ে হজ করব যদি আল্লাহ মালিক চায়। মাকে নিয়ে আজমির শরীফ যাবো খাজা বাবার দরবারে জিয়ারতের উদ্দেশ্যে, মানে মাকে নিয়ে একটু ঘুরবো আর কি। চুরি করার কোনো স্মৃতি আছে? অবশ্যই, আম চুরি করতে যে স্কুল টিচার এত অনেক বড় মাইর খেয়েছিলাম আমি আমার লাইফে। একটা ছোট কারণের জন্য এত মাইর খেয়েছেন? ওকে। কেন চুরি করলাম? আর কিছু চুরি করেননি আম বাদে? না, আম বাদে অন্য কিছু চুরি করিনি, আম চুরি করছি আমি। বাবা মার কোন কথাটা মনে পড়লে চোখের কোণে জল পড়ে যায়? আমার বাবার ভালোবাসা। টাইমস আপ। পৃথিবীতে আমি আমার বাবার কাছ থেকে যে ভালোবাসা পাইছি সেটা আমার এই জীবনে আর কখনো সম্ভব না। জিনিসটা আমি সবচেয়ে বেশি মিস করি সবসময়। তাকে দিয়ে এমন কথা যেটা রাখতে পারেননি? সেই সময়টা পাইনি। বাবাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, আমি তা পূরণ করার বা বাস্তবায়ন করার সময়টুকু পাইনি, আল্লাহ মালিক দেয়নি। যদি পেতাম, বাবাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। সে মাকে নিয়ে যেটা ভাবি, বাবাকে নিয়েও এটা ভাবার কথা ছিল। আজকে আমার বাবা, আমার এই সাকসেস যদি তিনি দেখতেন, তিনি অনেক বেশি আবেগে আপ্লুত হয়ে পড়তেন। লাইফের অনেক স্টেপ পার করছি আমার লাইফে আমি,
মানে এই পর্যন্ত আসাটা, এই পর্যন্ত জার্নিটা আমার এত সহজ ছিল না, কখনোই না। কারণ সেই ছোট্টবেলা বাবাকে হারাইছিলাম। অনেক অনেক ভালোবাসা পাইছি জীবনে, এমন না যে ভালোবাসা পাইনি, অনেক ভালোবাসা পাইছি। বাট বাবার ওই ডাক, বাবা আমাকে বাবু বলে ডাকতেন, বাবার ডাক, আমার যত আবদার, যদিও আমার বাবার পরে আমার বড় বোন আমার সকল আবদার, বড় ভাই বড় বোনরা আমার সকল আবদার পূর্ণ করছেন। বাট আমার বাবা এমন ছিলেন যে আমি রাত্রে 2টা বাজে আবদার করছি, সেটা তিনি কালেক্ট করে এনে দিচ্ছেন আমার জন্য। এমন ঘটনা আছে। সো এটা আমার ব্যাড লাক যে আমি এই সময়টা পর্যন্ত আমার বাবাকে পাইনি। যদি আমার এই সময়টা পর্যন্ত আমার বাবাকে পাইতাম, খবিরদান সাহেবকে, তাহলে আমি তাকে রাজা বানায় রাখতাম, গড প্রমিস। আমি তাকে জাস্ট দেখতাম, তার জীবনের যত শখ ছিল, তার জীবনের যত চাওয়া ছিল, আমি সমস্ত কিছু মিটাইতাম যদি আমার এই সময়টা পর্যন্ত আমি তাকে পেতাম। এই বাই দ্য ওয়ে, আপনার সময় শেষ, ছবি নিয়ে নিব, আপনি একটা অটোগ্রাফ দিয়ে দিবেন। ওকে, অটোগ্রাফ। আমার এখানে অটোগ্রাফেরও দরকার আছে। ওকে, আপনি গেছেন, এটা প্রমাণ লাগবে না? সো দর্শক আপনাদেরকেও দেখিয়ে দিই চমৎকার সুন্দর একটা চিত্র। ওকে, সো আমরা আমাদের পরবর্তী সেগমেন্টে চলে যাই। ইয়েস, প্রিয় দর্শক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট ইনডোর গেমসে। এখন একটা সুন্দর খেলাধুলা করব। আপনার ছোটবেলার খেলাধুলার স্মৃতি আপনি নিশ্চয়ই মিস করেন, যেটা বলেছেন। অবশ্যই, বিশেষ করে কানামাছি। আজকে কানামাছি খেলাবো না, আজকে পিং পং বল দিয়ে খেলাবো। এই রইল পিং পং বল তো আমার ছোটবেলার খেলা না, প্লিজ। বাট এখন খেলবেন, সো আপনি ঝুড়িটা হাতে নিয়ে নিতে পারেন, এন্ড আপনাকে টেবিলে একটা ড্রপ দিয়ে না, জীবনে পারবো না, এখানে দিতে হবে, ঢোকাতে হবে। জীবনে পারবো না। না, জাস্ট একটা ড্রপ। আমি একটা দেখাই কিভাবে। জাস্ট এভাবে একটা ড্রপ দিয়ে, না না এভাবে না, এভাবে একটা ড্রপ দিয়ে করতে হবে। সো বাট 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 প্রশ্নের উত্তর দিতে হবে সাথে সাথে, তাড়াতাড়ি। ওকে, ফার্স্ট, জীবনে কি হতে চেয়েছিলেন? এটা কেমন টাইপের প্রশ্ন? এটা সঙ্গীত শিল্পী তাই না, ঢাকায় বলতে জীবনে কি কি হতে চাই? এই যে আপনি অভিনয় শিল্পী তো হতে চান। শিল্পী তো শিল্পী, সে তো সব সেক্টরে থাকবে। এটাই তো শিল্পী স্বাভাবিক। হতে চেয়েছি। হ্যাঁ, শিল্পী হতে চাইছি আমি সবসময়। ওকে, এই কার অনুপ্রেরণায় এই পথ চলা? কার অনুপ্রেরণায় এই পথ চলা? আমার স্কুল টিচার, আমার মা, খেলতে খেলতে আমার ভাই, আমার বোন, সকলের। সিনেমায় প্লেব্যাকের ইচ্ছা আছে? ইয়েস। প্রিয় খাবার? বিরিয়ানি। দেশের বাইরে কোন শিল্পীর সঙ্গে কাজ করার ইচ্ছা আছে আপনার? দেশের বাইরে কোন শিল্পীর সাথে কাজ করার ইচ্ছা আছে? দেশের বাইরে কোন শিল্পীর সাথে কাজ করার ইচ্ছা আছে? খেলতে হবে কিন্তু, খেলতে খেলতে বলতে হবে। অবভিয়াসলি আর রহমান। বাংলাদেশে সঙ্গীত জগতে আপনার আইডল কে? বাংলাদেশের সঙ্গীত জগতে আমার আইডল আমার বড় ভাই আরিফ ওয়ান। প্রিয় পোশাক? পাঞ্জাবি। পছন্দের মানুষ? আমার মা। প্রিয় রং? হোয়াইট। কোক স্টুডিওর গানে কত টাকা পারিশ্রমিক পেয়েছেন? এটা তো বলা যাবে না। আনুমানিক? নো। সে টাকায় কি করেছেন এটা বলা যাবে? সে টাকায় কি করেছি? কোক স্টোরের টাকায়? কোক স্টোরের টাকায় আমার মার জন্য একটা জিনিস কিনছি। ওকে, ভালো লাগে কোনটি, গ্রাম না শহর? দুটোই। সমুদ্র নাকি পাহাড়? দুটোই। প্রীতম হাসানের সঙ্গে গান করে কেমন লাগছে? অনেক ভালো। প্রীতম ভাই ইজ চিল ম্যান। কোন গুণটা বেশি মুগ্ধ করেছে আপনাকে? কি? তার কোন গুণটা বেশি মুগ্ধ করেছে? তিনি যখন কাজ করেন, তার কাজের মধ্যে যে একটা মানে এনার্জি, না অনেক এনার্জি তার কাজের মধ্যে। ঠাস ঠাস, এই ব্রো এটা এইভাবে করতে হবে, এই ব্রো এটা এইভাবে করতে হবে, চলেন করে ফেলি, ঠাস ঠাস। তো এই জিনিসটা আমাকে অনেক বেশি এনার্জি দিচ্ছে, যে ভালো লাগছে অনেক, যে লোকটা বা এত এনার্জি নিয়ে কিভাবে থাকে। গানের সাথে যুক্ত না থাকলে কোন বিষয়টা অপূর্ণই থেকে যেত? মানুষের ভালোবাসা। নিজের উপার্জনের টাকায় প্রথম কি কিনেছিলেন? নিজের উপার্জনের টাকায় প্রথম লাইফে আমার পুরো টাকা আমি মায়ের হাতে দিয়ে দিয়েছিলাম। আর এর পরবর্তীতে নিজের উপার্জনের টাকা দিয়ে আমি, আমার মনে আছে এখন, আমি মেলা থেকে মার জন্য মাথার ব্যান্ড কিনছিলাম। ওকে, জীবনের প্রথম প্রিয় মানুষের কাছে কি গিফট পেয়েছিলেন?
প্রিয়জন বলতে হচ্ছে আমি যদি আমার ভাইয়ের কথা খেলতে বলি, খেলতে আমি যদি আমার ভাইয়ের কথা বলি, তো আমার ভাই আমাকে ঘড়ি গিফট করছিল। ওকে, কয়টি বাদ্যযন্ত্র বাজাতে পারেন? কয়টি বাদ্যযন্ত্র? হারমোনিয়াম, তবলা, ঢোলক, ভায়োলিন, ইউকেলেলে, লাস্টটা মন্দিরা। অনেকগুলো হয়েছে, এটা দেখে নিই। 5, 6, 7টা। বাহ, 7টা পেরে গেছেন। ওকে, এর আর কেউ নাই। এই উপলক্ষে একটা গান শোনান। এই উপলক্ষে আবার কি গান হইতে পারে? মানে গান শোনার জন্য কি উপলক্ষ লাগে না? মানে এটা একটা উপলক্ষ, এইটা একটা উপলক্ষ। একটা কাওয়ালি শোনান। একটা কাওয়ালি। ওকে, কুন ফায়াকুন কুন ফায়াকুন 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 ফায়াকুন, जब कहीं पे कुछ नहीं भी नहीं था, वही था वही था वही था वही था, जब कहीं पे कुछ नहीं भी नहीं था, वही था वही था वही था वही था, वो जो तुझ में समाया, वो जो मुझ में समाया, मौला वही वही माया, कुन फाया कुन कुन फाया कुन। পরের রাউন্ডে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ড, কুইক কুইক রাউন্ডে, যেখানে আমি কুইক কুইক প্রশ্ন করব, আমাদের আজকে গেস্ট কুইক কুইক উত্তর দিবে। তো সবকিছুই হবে অনেক কুইক কুইক। কুইক কুইক, ওকে। এন্ড প্রশ্ন করার পর আপনাকে খুব সংক্ষেপে খুব দ্রুত উত্তর দিতে হবে। কুইক কুইক, ওকে। ওকে, প্রথম প্রশ্ন, সাগর দেওয়ান আপনার চোখে কেমন? অনেক ভালো। কোন খেলা আপনি বেশি পছন্দ করেন? ফুটবল। আরিফ দেওয়ান আপনার চোখে কেমন? একজন সাধক পুরুষ। আপনার গানের সংখ্যা কত? আমার নিজে লেখা। সব মিলিয়ে নিজের লেখা। হ্যাঁ, নিজের লেখায় আমি জানি, আমি জানি হচ্ছে প্রায় 500-এর উপর হবে গান। আর নিজে লেখা আছে প্রায় 150-200-র মতো। ওকে, প্রীতম হাসান আপনার চোখে কেমন? অনেক ভালো একজন মাইন্ডের মানুষ। তার কাছে কি কি শিখলেন? কম্পোজিশনের অনেক কিছু। আলী হাসানকে এই গানে যুক্ত করার কারণ কি? গানটা যেন খুব সহজেই মানুষকে, মানে ইয়াং জেনারেশনকে কানেক্ট করতে পারে। গান নিয়ে আপনার ভবিষ্যৎ লক্ষ্য কি? অনেক দূর পর্যন্ত যাওয়া। গান গেয়ে জীবিকা নির্বাহ করতে পারবেন বলে মনে হয়? ইনশাল্লাহ। ইন্ডাস্ট্রিতে আপনার ভালো বন্ধুর নাম কি? ইন্ডাস্ট্রিতে ভালো বন্ধু তো অনেকই আছে, এটা আবার কেমন টাইপের প্রশ্ন? 3টা নাম বলেন। 3টা নাম? হ্যাঁ। ইন্ডাস্ট্রিতে? ওকে, এখন ইন্ডাস্ট্রিতে আমার ভালো বন্ধু এক হচ্ছে নাদিম ভুইয়া, ওকে, কিবোর্ডিস্ট, ওয়ান অফ দ্য বেস্ট কিবোর্ডিস্ট। ইন্ডাস্ট্রিতে আরেকজন মানুষ প্রীতম ভাই, আমার অনেক পছন্দের একজন মানুষ। আর ইন্ডাস্ট্রিতে আরেকজন কার কথা বলে বিপদে বলবো? না, আমি দুজনকে বলবো এখন। আরেকটা লাগবে না, আর তো দুজনকে বলবো। আর নাই আপনার বন্ধু? বলে আপনি বন্ধু ছাড়া এখন মানে একজন বাদ দিয়ে রাখছি, একজনকে সেক্টর যে বলবে আমাকে যে একজনকে। আচ্ছা, আপনি খুবই ট্যালেন্টেড, খুবই ট্যালেন্টেড। অন্য কোনো প্রফেশনে যাওয়ার ইচ্ছা আছে অভিনয় বাদে? না, অভিনয় বাদে হচ্ছে ট্রাভেলার হিসাবে, যেহেতু আমি ট্রাভেলিং পছন্দ করি, সো ইটস লাইক এ ট্রাভেলার। ট্রাভেল ব্লগার? ব্লগ করবো কিনা জানি না, তবে ব্লগ করার চেষ্টা করবো একটু একটু। ওকে, বাবা আপনাকে কি নামে ডাকতেন? বাবু। বন্ধুরা আপনাকে কি নামে ডাকে? সাগইরা তো কিন্তু ভালো না। সাগইরা। আচ্ছা, আপনার সবথেকে কাছের মেয়ে বান্ধবীর নাম কি? এটা বলা যাবে না। এটাও মানে যে বলবে তোমার নামই? হ্যাঁ, সেটাই। ওকে, কাছের ছেলে বন্ধুর নাম কি? কাছের ছেলে বন্ধু আমার ভাই তারেক। ওকে, এমন স্কুলে যে বান্ধবী আপনার প্রেমের প্রস্তাবে রাজি হয়নি, এখন কি সে আপনাকে রং দেয়? এরকম কোনো মেয়েই তো আসেনি আমার লাইফে যে আমার প্রেমের প্রস্তাবে রাজি হয়নি। সফল প্রেমিক? ইয়েস, অফ কোর্স। যাকে প্রপোজ করেছেন অ্যাকসেপ্ট করে ফেলেছে? ইয়েস। আপনার ব্যাংকে এই মুহূর্তে কত টাকা আছে? 10-15 টাকার মতো হবে। পাশে কি অনেকগুলো শূন্য? না,
শুধু 10-15 টাকা। 10-15 টাকা ব্যাংকে থাকে না? না থাকে, থাকে আমার বেলা মিনিমাম ব্যালেন্স 500 থাকতে হয়। না মিনিমাম ব্যালেন্স নাই এখন আমার ব্যাংকে, বিকজ হচ্ছে আমি ব্যাংকে কোনো টাকা রাখি না। ও তাহলে আপনার জমি থাকে, জমির পরিমাপ কত? আরে না, কেন জমি দিয়ে কি করবো আমি? আমার বাপ দাদার অনেক কিছু আছে, আমি কেন জমি দেবো? জমি দিয়ে আমি কেন কি করবো? তাহলে আপনার টাকাগুলো যায় কোথায়? টাকা হচ্ছে আমার হচ্ছে ফ্যামিলিতে, আমি ফ্যামিলিতে অনেক খরচ করি। যেমন কারো ফ্যামিলিতে যে আমার ভাগিনা আছে, আমার ভাগ্নি আছে, আমার ছোট বোন আছে, মা আছে, তাদের যত কিছু আছে সমস্ত কিছু গিফট টিফট এই সেই সব বেড়ে মানে পায়ের নিচে থাকে টাকা তাদের মতো? আমার পায়ের নিচে থাকে না, আমারটা ডয়ারি থাকে। আচ্ছা, ডয়ার কি তালা লাগানো থাকে? না, ডয়ার উন্মুক্ত। আচ্ছা, তাহলে আপনার বাসায় যে উন্মুক্ত ডয়ারে হাত দিতে হবে অবশ্যই। ওকে ওকে, এই দিনের অপেক্ষায় আছি। এখন আমি আপনাকে একটা করে নাম বলবো, তার নাম শোনার পর মাথায় প্রথমে যে শব্দটা আসে, যে কোনো শব্দ হতে পারে, সেটা আমাদেরকে বলতে হবে। প্রীতম হাসান। ঠাসঠুস। খালেদ হাসান মিলু। পিউরিটি। আলী হোসেন। র্যাপার। শায়ান চৌধুরী অর্ণব। অনেক গম্ভীর। হাবিব ওয়াহিদ। চিল ম্যান। মমতাজ। ফাটাফাটি। নগর বাউল জেমস। আরে জোস। আরিফ দেওয়ান। এটাও গম্ভীর। রিঙ্কু। পাগলা। সো আমরা এই সেগমেন্ট শেষ করছি। Okay. একটা গান শুনতে চাই, সুফি গান শুনতে চাই। किस्मत में मेरी चैन से जीना लिख दे, डूबे न कभी मेरा सफीना लिख दे। जन्नत भी गवारा है मगर मेरे लिए, ऐ कातिबे तकदीर मदीना लिख दे। ताजदारे हरम हो निगाह करम, ताजदारे हरम हो निगाह करम। हम गरीबों के दिल भी संवर जाएंगे, हमें ये बेकसा क्या कहेगा जहाँ, हमें ये बेकसा क्या कहेगा जहाँ। आपके दर से खाली अगर जाएंगे, ताजदार हरम, ताजदार हरम। চমৎকার এক কথায়। থ্যাংক ইউ। পরের সেগমেন্টে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট নাওয়াডেজে। বর্তমানে তিনি কি কি করছেন সেগুলো জানবো। বর্তমানে কি নিয়ে সব থেকে বেশি ব্যস্ত আপনি? বর্তমানে হচ্ছে অনেক বেশি কাজ, গান রেকর্ডিংয়ের প্রেশার, মিডিয়া হ্যান্ডেল করা, তারপরে নিউজ ইন্টারভিউ তো আছেই, চলতেছে, ডেইলি চলতেছে। তারপরে হচ্ছে নিজের স্টাডি, তারপর হচ্ছে ফ্যামিলিকে টাইম দেওয়া। যদি খুব কম সময় পাচ্ছি এখন ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য, কোনো ফ্রেন্ডের সাথে এখন যোগাযোগ করতে পারতেছি না আমি টাইমের অভাবে। সো এই নিয়ে আছে। কাজ নিয়ে নতুন কোনো চিন্তা? হ্যাঁ, ক্রিয়েশন তো হচ্ছে, বললাম না, মিউজিক রেকর্ডিং তো চলতেই আছে। আবার কবে তাহলে আপনার একটা মানে ধামাকা পাবো? ধামাকা জানি না, বাট আমি আমার দিক থেকে, আমার রুটের দিক থেকে আই উইল ডু সামথিং নিউ। সো দেখা যাক কি হয়। যদি আপনার পড়াশোনা নিয়ে কথা বলি, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে দুটো সঙ্গীতের উপর সঙ্গীত ক্যারিয়ারই করতে চান আপনি, সেক্ষেত্রে এই পড়াশোনা কি বাড়তি কিছু বেনিফিট অ্যাড করেছে জীবনে? তা তো অবশ্যই, কারণ হচ্ছে আমি যখন মিউজিক কলেজে যখন পড়ি তখন নজরুল সম্বন্ধে আরও কাছ থেকে জানছি, কাছ থেকে শিখছি, অ্যান্ড ক্লাসিক্যাল সম্বন্ধে অনেক কিছু জানছি। যেমন বিভিন্ন রাগ রাগিনী আমাদের মিউজিকে যেটা চলে, অনেক রাগিনী চলে, যেগুলোর উপর মূলত গান হয়। অনেক নোটেশন আমাদের মিউজিকে, সেগুলো আমি শিখছি, জানছি। ইউনিভার্সিটি লেভেলে যখন উঠছি তখন টিচারদের কাছ থেকে আরও অনেক বেশি শিখছি। মানে মিউজিক যে একটা ওয়ার্ল্ড,
পুরোপুরি। এটা তো একটা বিশ্ব, যে বিশ্বে আমরা বিচরণ করতেছি, এর মাঝে মিউজিক আলাদা একটা বিশ্ব। তো এখানে যতক্ষণ না কারো মানে এন্ট্রি হচ্ছে, সে কখনো বুঝতে পারবে না। সে প্রথমে ঢুকে তো হ্যাঁ কোথায় আসলাম আমি, কিন্তু এটা মানে অনেক কিছু জানা আছে এই মিউজিকের ওয়ার্ল্ডে। ওকে, যখন পরিবারকে সময় দেন তখন কোন বিষয়গুলোকে সব থেকে বেশি প্রাধান্য দেন, কাকে বেশি প্রাধান্য দেন? আমার ভাগিনার সাথে আমি অনেক বেশি মারামারি করি। আচ্ছা, কেন মারামারি একটু করেন? পরপরই ঘুষি দেন? ওই একটু পরপরই এসে খোঁচা দেয় আমাদের। আচ্ছা, হ্যাঁ, এটা ওর সাথে মানে ও অনেক গুল্লুমুল্লু, তো ওর সাথে আরাম পায় আর কি, মারামারি করে। ওকে, ফ্যানদের কাছ থেকে পাওয়া অনেকগুলো কমপ্লিমেন্ট আপনার কাছ থেকে শুনেছি। সো উল্লেখযোগ্য যদি কমপ্লিমেন্ট বলা হয় যেটা একদম সারা জীবনের বেস্ট, সেটা কোন কমপ্লিমেন্ট ছিল? তুমি অনেক ভালো করতেছো, ইনশাল্লাহ সামনে অনেক ভালো করবে, ওকে, কিন্তু নিজের যেই বর্তমান যেই মানে পোশাকটা, এটা কখনো চেঞ্জ করো না, তাহলে তুমি আরো অনেক এগোতে পারবে। খুব চমৎকার কথা বলেছে। হ্যাঁ, ঠিক আপনি যেমন অনেক গভীরে যে কথা বলেন, আপনাকে তেমনই গভীরে যে একদম, একটা কথা বলেছে, একদম। মিলে গেছে আপনার মেন্টালিটির সাথে। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, এবং তারাবেলার প্রোগ্রামটি কেমন লাগলো আপনার, জানতে চাই। তো আজকে ফার্স্ট টাইম আমি কোনো ইন্টারভিউয়ে বসে মন খুলে অনেক কথা বলতে পারছি। এটা আমার জন্য অনেক মানে নতুন, অনেক বড় পাওয়া, কারণ আমরা সচরাচর একটা টাইম বাঁধা থাকে, তো সো ওই টাইমটার মধ্যে অনেক কিছু বলা যায় না বলতে চাইলেও। তো আজকে এটা প্রথম আমি পাইলাম, যেটা হচ্ছে যে আমি একদম পূর্ণাঙ্গভাবে নিজেকে মানে বলতে পারছি, নিজের ভিতরের কথাগুলো বলতে পারছি। তো এটা আমি তারাবেলার এই প্রোগ্রামের যারা রয়েছেন পরিচালনায়, সকলের প্রতি আমার কৃতজ্ঞ এবং আমার অনেক অনেক ভালোবাসা। আর আজকে যাকে আমার পাশে বসেছেন তার জন্য আরও একটু বেশি ভালোবাসা, কারণ তিনি আমাকে এত সুন্দর সুন্দর করে কোশ্চেন না করলে আমি কখনোই এত সুন্দর সুন্দর করে অ্যান্সার দিতে পারতাম না। থ্যাংক ইউ আপনাকেও, যে আপনার জীবনের পুরো ঘটনাটা আপনি আমাদেরকে জানিয়েছেন। তবে একটা আবদার থেকে গেল শেষ মুহূর্তে, আমরা আসলেই আপনার পুরো পরিবারের ইতিহাস নিয়ে একটা সিনেমা চাই, ইনশাআল্লাহ, ডকুমেন্টারি ফিল্ম চাই। ইনশাআল্লাহ। তো এই শেষ মুহূর্তে আজ এসেছেন, অনেক অনেক ধন্যবাদ আবারও জানাচ্ছি। শেষ করব একটি গান শুনে, তবে তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। দর্শক, এই ছিল বিটি বাজেট বিউটি প্রেজেন্টস তারাবেলার আজকের আয়োজনে, যেখানে এসেছিলেন আপনাদের পছন্দের একজন সঙ্গীত শিল্পী, যার মিষ্টি হাসি আর চোখের চাহনি এবং কথার গভীরতায় যে কোনো মানুষ তার প্রতি মুগ্ধ হয়ে যাবে। আর তরুণীরা তো তার প্রেমে পড়তে বাধ্যই হচ্ছে একরকম ভাবে। আবারও দেখা হবে আপনাদের সাথে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন তারাবেলার সঙ্গে। শেষ মুহূর্তে গান শুনতে চাই, কোন গান দিয়ে আজ শেষ করছি? একটা ফোক। ওকে, আমার ফেভারিট একটা ফোক আছে, সেই ফোকটা একটু শোনাই। দেহ তরি দিলামে ছাড়িয়া, গুরু তোমার নামে, আমি যদি ডুবে মরি, আমি যদি ডুবে মরি, কলঙ্ক তোমার নামে। দেহ তরি দিলাম ছাড়ি,